চার্চিল এলেন। উইনস্টন চার্চিল তার চোয়াল শক্ত করে নাৎসিদের প্রতি তিনি যুদ্ধে নেমে পড়লেন। ডিবেট হ্যাজ বিন অ্যাট এভরি ফর্ম অফ লাইফ। শঙ্করাচার্য তার জীবন কাটালেন থ্রু ফিলোসফিক্যাল ডিবেট। বিবেকানন্দের সেই ইউনিভার্সিটি আর্টস ইনস্টিটিউট শিকাগো থেকে যে বক্তৃতা, সেই বক্তৃতাটা তার একটা বিতর্ক উনি করলেন কিভাবে হিন্দু ধর্ম আমাদের জীবনের সঙ্গে সংমিশ্রিত হতে পারে। 14-15 সেঞ্চুরিতে বোধহয় শ্রেষ্ঠ বাঙালি বিতার্কিক যে আজ অব্দি আমাদের বাংলায় এসছেন তিনি হলেন চৈতন্য। এবং চৈতন্য তার নিজের মতো করে আমাদের তখন সমাজের মধ্যে যা কিছু আমাদের মধ্যে গোঁড়ামিগুলো ছিল নিজের মতো করে চৈতন্য তার ভাষায়, তার ভঙ্গিমায়, তার বিতর্কের মধ্যে দিয়ে চৈতন্য একটা সামাজিক বিপ্লব নিয়ে এলেন আমাদের সোসাইটিতে। আর আজকে যাকে নিয়ে কথা বলবেন এই মানুষটা তার জীবনে 1941 বছর বয়স অবধি দ্য গ্রেটেস্ট ইন্ডিয়ান ডিবেট, যে ডিবেট কোনো দিন শেষ হলো না, যে ডিবেটে কেউ কোনো দিন হাত তুলে ভোটাভুটি করার সুযোগ পেল না, দ্যাট ওয়াজ দ্য অনগোয়িং ডিবেট বিটুইন টেগোর অ্যান্ড গান্ধী। দুজনে দুজনের প্রতি শ্রদ্ধাশীল, দুজনে দুজনের জীবন দর্শনের প্রতি তারা তাদের শ্রদ্ধা জানাচ্ছেন, কিন্তু দুজন দুই মেরুতে দাঁড়িয়ে আছেন। এবং কখনো যখন তারা চিঠি লিখছেন, তারা কথাবার্তা বলছেন, একে অপরের কাছে কিন্তু তারা কখনোই বলছেন না যে আমি তোমার পথে হাঁটবো বা তোমাকে এসে আমার পথে হাঁটতে হবে। দুটো পথের মধ্যে যে একটা পার্থক্য ছিল, সেই পার্থক্যই ভারতীয় জীবন দর্শনকে অনেক বেশি সমৃদ্ধ করেছে। তাই কেউ যখন বলেন যে রবীন্দ্রনাথকে নিয়ে আবার বিতর্ক কিসের, আমার মনে হয় রবীন্দ্রনাথ মানুষটাই বিতর্ক। তাই আজকে আপনারা যারা বলবেন আমাদের মতো যারা মেডিকেল শিক্ষিত কলের মিস্ত্রি, আমরা আপনাদের কথাবার্তা শুনব, আমরা আপনাদের থেকে শিখব। এবং এই যে শিক্ষাটা, এই কথাবার্তার মধ্যে আজকে আমাদের যারা কথাবার্তা বলবেন তারা প্রাজ্ঞ, তারা অভিজ্ঞ, দে আর দ্য ভেটারেন্স অফ আওয়ার সোসাইটি। এবং এই তর্ক, এই ডিবেট সেদিন সফল হবে যেদিন পরের বার ত্রিপুরা আগরতলায় ফিরে এসে আমরা আপনাদের মধ্যে থেকে 8 জন 10 জন 20-22 বছরের ছেলে মেয়েকে বেছে নেব এবং তারা যখন উঠে দাঁড়িয়ে এই সমস্ত সাবজেক্ট নিয়ে ডিবেট করবেন, তখন জানবেন যে সাংস্কৃতিক কথাবার্তা, দ্য ইন্টেলেকচুয়াল একুইটি অফ আ সোসাইটি, সেটা ততক্ষণ ফুলফিলড হয় না যতক্ষণ সেই এনার্জিটাকে আমরা আমাদের যুব সম্প্রদায়ের মতোই, আমাদের জীবন শেষ হয়ে গেছে, আমাদের ব্যাটারি প্রায় 3/4 বা মোর দ্যান দ্যাট স্পেন্ড। আমাদের কথাবার্তার, আমাদের চিন্তা ভাবনার যদি একটা উদ্দেশ্য থাকে, এই উড়ান এবং সিডিসির হাত ধরে আজকে আগরতলার মধ্যে একটা গঠনমূলক আলোচনার মধ্যে যদি একটা উদ্দেশ্য থাকে, তাহলে আমাদের যে উৎসাহ, যে উদ্দীপনা, আমাদের যে কালচারাল এনার্জি, আমাদের যে এনথুজিয়াজম টু লুক ব্যাক অ্যাট আওয়ার হিস্ট্রি, এই উৎসাহের মধ্যে আমাদের 20-22 বছরের ছেলে মেয়েদের আনতে হবে। আমি জানি আপনারা পারবেন, আমাদের সেই সুযোগ দেবেন। আমরা অদূর ভবিষ্যতে নিজেদের এই নাটবল্টু টাইট করা এবং বন্ধ পাইপ মেরামত করা, এই সব কাজকর্মের মধ্যে যখনই সুযোগ পাব আবার আপনাদের কাছে আসব। আগরতলার উড়ান এবং সমস্ত বন্ধুদের কাছে বলি যে আমাদের যে এই সুযোগটা আপনারা দিয়েছেন আপনাদের কাছে নিয়ে আসার, আমাদের বন্ধু বান্ধবদের আপনাদের সামনে আজকে উপস্থাপিত করার, এর জন্য আমরা কৃতজ্ঞ হয়ে রইলাম। আর আপনাদের সবার মধ্যে মনে রাখবেন, আমিও আজকে একজন শ্রোতা এবং আমাদের বক্তাদের বক্তব্য শুনে আজকের দিনে একটি অল্প শিক্ষিত ডাক্তার তার শিক্ষাকে সমৃদ্ধ করবে। নমস্কার। অসংখ্য ধন্যবাদ ডাক্তার কুণাল সরকার মহোদয়। অনুরোধ করব শ্রীমতী কল্যাণী সাহা রায়, ত্রিপুরা বিধানসভার মাননীয় মুখ্য সচেতক, আপনাকে।
কিছু বলার জন্য। শুভ সন্ধ্যা। আজকে আগরতলা শহরের একটি গুরুত্বপূর্ণ সন্ধ্যায় আমরা সমবেত হয়েছি। অনেক দিন পর এমন একটি ব্যতিক্রমী অনুষ্ঠানের সাক্ষী হয়ে আমরা থাকব। মঞ্চে যারা আসন অলঙ্কৃত করছেন, ডক্টর কুণাল সরকার। মান্না দে বলেছিলেন, হৃদয় আছে যার সেই তো ভালোবাসে। আর আমরা বলবো, হৃদয় আছে যার কুণালকে ভালোবাসবে। তিনি এমন একজন ব্যক্তিত্ব, এমন একজন ডাক্তার, আর শুধু ডাক্তারি পেশার সঙ্গেই জাস্টিস করা নয়, সমাজের বিভিন্ন দিক নিয়ে তিনি আলোচনা করেন, কখনো কখনো সরব হয়ে ওঠেন। বিশেষ করে কোভিডের সময় তিনি যেভাবে ধারাবাহিকভাবে আমাদেরকে সতর্ক করেছেন, আমাদেরকে অবগত করিয়েছেন, এবং সকলের যিনি নমস্য, তিনি ডক্টর কুণাল সরকার। আপনাকে অনেক অনেক শ্রদ্ধা, অনেক অভিনন্দন। ডক্টর সুমন্ত চক্রবর্তী, রেজিস্ট্রার, এমবিবি ইউনিভার্সিটি এবং উড়ানের প্রেসিডেন্ট। আমার কাছে আরেকটা পরিচয়, ল কলেজে আমরা একসাথে সহপাঠী ছিলাম। ল কলেজে প্রায় সময় দাঁড়িয়ে একটি ছেলে, লম্বা মতো একটি ছেলে, শুধু প্রশ্ন করত। অধ্যাপক অধ্যাপিকারা অনেক সময় ঘাবড়েও যেতেন। তখনই মনে হয়েছিল এই ছেলেটা তো নিয়ম বাধার মধ্যে থাকার ছেলে নয়, একটু ব্যতিক্রমী তো হবেই। এবং পরবর্তী জীবনে আমরা দেখলাম, সত্যি ছকবাঁধা জীবনের গণ্ডি পেরিয়ে একটা নতুন কিছু করার স্বপ্ন নিয়ে আজকে উড়ান জেট গতিতে আমাদের সারা রয়েছে। জন অনেক সমৃদ্ধশালী তারা। আমার সান্নিধ্যা রয়েছেন, এখানে অনেক ব্যক্তিত্বরা রয়েছেন এবং অনেককেই টিভির পর্দায় আমি দেখেছি, আজকে সামনাসামনি দেখছি। যেমন নন্দিনী ম্যাডাম রয়েছেন, সবসময় একটু আলাদা বলা তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন। জানার অনেক কিছু আছে, আমরা জানি প্রতিনিয়ত। প্রসঙ্গ সেটাও আজকে এটা সময়ের দাবি মনে হয় এই ধরনের আলোচনা রাখা। উপস্থিত সমস্ত শ্রোতা দর্শক মণ্ডলীকে আমার অনেক অনেক প্রণাম, শুভেচ্ছা এবং অভিনন্দন। আসলে সিডিসিতে আমি খুব একটা পরিচিত ছিলাম না, বিগত কয়েকদিন যাবতেই আমি জানার চেষ্টা করছি এবং খুব ভালো কাজ করছেন তারা, আমি বিভিন্নভাবে জেনেছি। উড়ান এই রাজ্যে খুব ভালো কাজ করছে। যে কোনো সরকারের পক্ষে সমাজের প্রত্যেকটা কাজ সুন্দরভাবে করা, তার সাথে আমাদের সমাজেরও, আমরা যারা মানুষ এই সমাজের, আমাদেরও অনেক দায়িত্ব রয়েছে। ঠিক উড়ান এই দায়িত্বটা যেন কাঁধে নিয়েছে। কোভিডের সময় হোক কিংবা আজকে বন্যা পীড়িত মানুষের পাশে দাঁড়ানো, দুস্থ ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানো, পরিবেশ বান্ধব বিষয় নিয়ে কথা বলা, আলোচনা করা, সেটা কিন্তু উড়ান করছে। উড়ানের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি আমি কামনা করছি। আজকের যে বিষয়, রবীন্দ্রনাথ জনপ্রিয়, এতটা জনপ্রিয় নয়, বা ঠাকুর যতটা জনপ্রিয় ততটা প্রাসঙ্গিক নয়। আমি এই বিষয়ে যাব না, কারণ এই বিষয়ে আজকে খুব গুণীজনেরা আলোচনা রাখবেন, আমরা বরং আলোচনায় সমৃদ্ধ হব। রবীন্দ্রনাথ ঠাকুর বলতে আমার কাছে মনে হয় প্রেমের একজন কবি, বিরহের একজন কবি, রাগে অনুরাগে অভিমানে প্রকৃতি পূজায় সব জায়গায় যেন রবীন্দ্রনাথ। অনেক সময় মনে হয় এক একটা গান যখন শুনি মনে হয় এটা আমার মনের কথা, এটা আমাকে নিয়েই বোধহয় লিখেছিলেন, বা কোথাও না কোথাও ওনার অনুভূতির সঙ্গে আমার অনুভূতিটার যেন কোথাও মিল রয়েছে। এইভাবেই রবীন্দ্রনাথকে দেখে আমরা বড় হয়েছি, শুনে আমরা বড় হয়েছি। কিন্তু আজকে যে বিষয়টা,
এই বিষয়টা আমাদের কাছে নতুন বা জানার অনেকটা কিছু রয়েছে, যেটা আজকে এই বিতর্ক সভা থেকে আমরা জানতে পারবো। পক্ষে যারা রয়েছেন তারা যেমন খুব গুণীজন, বিপক্ষে যারা রয়েছেন তারাও অত্যন্ত গুণীজন। আমরা এই আলোচনায় সমৃদ্ধ হব, তাই আলোচনার দীর্ঘায়িত না করে মূল অনুষ্ঠানে চলে যাওয়ায় আমার কাছে অনেক বেশি আনন্দের, অনেক বেশি আবশ্যিকতার। তাই আলোচনা দীর্ঘায়িত করছি না। সবাইকে আবার অনেক নমস্কার জানিয়ে, মঞ্চে অতিথিদেরকে নমস্কার জানিয়ে আমার আলোচনা শেষ করছি। ভালো থাকবেন, ভালো রাখবেন এ প্রত্যাশা নিয়ে আমার আলোচনা এখানেই শেষ করছি। নমস্কার। জয় হিন্দ, জয় ভারত। ধন্যবাদ মহোদয়কে। এবারে প্রারম্ভিক পর্বের সমাপ্তি ভাষণের জন্য অনুরোধ করব। আমি দিদির কথার প্রসঙ্গে একটা কথা বলি। আজ থেকে বোধহয় বছর দুয়েক আগে এক সন্ধ্যায় ইন্ডিয়া পাকিস্তান ওয়ার্ল্ড কাপ ম্যাচ চলছে। হ্যাঁ, ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ চলছে। আমরা খুব সম্ভবত ইউথেনেশিয়া বা মার্সি কিলিং নিয়ে ডিবেট করছি রবীন্দ্র ভবনে। ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের মধ্যে আগরতলা শহরে একটা ফুল হলে 500-র বেশি লোক বসে আজকে ইউথেনেশিয়া নিয়ে ডিবেট শুনলেন। এবং তার মধ্যে যেটা মনে রাখবেন, আমি আজ অবধি কোনো বিতর্ক সভায় দেখিনি যে রাজ্যের মুখ্যমন্ত্রী সেই ডিবেট সভায় বসে প্রথম থেকে শেষ অবধি বিতর্কটা শুনে চুপচাপ চিন্তা করতে করতে তিনি ডিবেট হল থেকে বেরোলেন। নমস্কার। অনুরোধ করব উড়ান সভাপতি ডক্টর সুমন্ত চক্রবর্তী মহোদয় প্রারম্ভিক পর্বের সমাপ্তি ভাষণ রাখার জন্য। শুভ সন্ধ্যা। আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি এবং উদ্বোধক শ্রীমতী কল্যাণী সাহারায়, ত্রিপুরা বিধানসভার মাননীয় মুখ্য সচেতক, এবং আমি গর্বের সঙ্গে বলতে পারি একই সঙ্গে আমরা আইন পড়েছিলাম। আছেন এখানে আমাদের দেশের এবং সবচেয়ে স্বনামধন্য আমাদের চিকিৎসক ডক্টর কুণাল সরকার। এইমাত্র যিনি বললেন বিতর্কের কথা, ওই ইউথিশিয়ানের বিতর্কে আমিও ওনার সঙ্গে ছিলাম, অনেকেই হয়তো ছিলেন। আমাদের রাজ্যে পরপর দুটি বিতর্ক সভায় ভারত পাকিস্তানের একদিনের ম্যাচ ছিল এবং শ্রদ্ধেয় ডক্টর কুণাল সরকার সঞ্চালক ছিলেন। আমার বন্ধুবর সুব্রত সরকার একদম শেষ স্থানটিতে বসে আছে। তো পুরো হল ভর্তি ছিল। আমরা আশা করছি আজকেও যে বিদগ্ধ শ্রোতারা এসছেন আজকের এই বিতর্কের বিষয় নিয়ে যারা আলোচনা করবেন, পক্ষে এবং বিপক্ষে, তাদের সুচিন্তিত মতামত শুনবেন। আসলে আমরা উড়ান পরিবার থেকে একটু ফিরে যাচ্ছি। গত ফেব্রুয়ারি মাসে এরকমভাবে বসেছিলাম ডক্টর কুণাল সরকারের সঙ্গে। যত ওনার সঙ্গে বসি তত নিজেকে ঋদ্ধ করতে পারি। কথায় কথায় উনি হঠাৎ বললেন, সুমন্ত চলো না আমরা ক্যালকাটা ডিবেটিং সার্কেল আর উড়ান মিলে আমরা একটা বিতর্কের আয়োজন করি। আমি সঙ্গে সঙ্গেই রাজি হয়ে গিয়েছিলাম। আমাদের উড়ানচারীরা সবার সঙ্গে কথা বললাম, স্যারকে বললাম স্যার আমরা একদম রাজি। আজকে তারই ফলশ্রুতি হিসাবে আমরা এই বিতর্ক সভার আয়োজন করছি এবং আপনাদের অবগতির জন্য জানাই আগামী দিনেও আমরা ক্যালকাটা ডিবেটিং সার্কেলের সঙ্গে যৌথভাবে এ ধরনের অনুষ্ঠান আমাদের রাজ্যে করতে পারবো। তার প্রতিশ্রুতি আমাদের ডক্টর কুণাল সরকার দিয়েছেন। আমরা যেই আবহাওয়াটা তৈরি করতে যাচ্ছি আমাদের এই রাজ্যে, যে বার্তাটা পৌঁছে দিতে চাইছি যে আমরা সবাই চাই আলোচনা হোক। স্যার যেটা বলেছেন, আগামী আলোচনাতে হয়তো 18 থেকে 20-25 বছরের ছেলেমেয়েরা এখানে অংশগ্রহণ করবে। স্যারের অবগতির জন্য জানাচ্ছি যে আমাদের রাজ্যের একটি মেয়ে, সে 18 বছরেরই কম, আজকের এই বিতর্ক সভায় অংশগ্রহণ করবে। সে হচ্ছে শ্রীমতী ইপসিতা ঘোষ। আমরা উড়ান এবং আমরা সবাই বিশ্বাস করি ভলান্টিয়ারের এই কথাটি, I may not agree with what you have to say, but I will defend to the death
ইউর রাইট টু সে ইট। আমরা আশা করি আমাদের এই আলোচনা যত হবে, ঋষিতুল্য মনীষীকে আমরা যত জানব, তত আমরা নিজেরাই অনাবিষ্কৃত দিকগুলিকে ওনার আবিষ্কার করতে পারব। আশা করি এখানে যারা বসে আছেন, সমস্ত বিদগ্ধ পণ্ডিতরা এখানে এসছেন, এখানে আছেন, আপনারা সবাই জানেন আমাদের দেশের অন্যতম কৃতি সন্তান তথ্য সংস্কৃতি দপ্তরের প্রাক্তন সচিব শ্রী জহর সরকার, যিনি আমাদের কিছুদিন আগেও সাংসদ ছিলেন। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক বিদ্যুৎ চক্রবর্তী ভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য, উনি আমাদের সঙ্গে আছেন, কথা বলবেন আজকে। আমি যারা কলকাতা থেকে এসছেন, দিল্লি থেকে এসছেন, তাদের নামগুলি আগে বলে নিচ্ছি। আছেন বিশিষ্ট সাংবাদিক শ্রী অর্কপ্রভ সরকার, আছেন কল্যাণীদি বললেন শ্রীমতী নন্দিনী ভট্টাচার্য, বিখ্যাত লেখিকা আমাদের সঙ্গে আছেন দেবারতী মুখোপাধ্যায়, এবং আমাদের রাজ্য থেকেও যারা আছেন শ্রী সানিদ দেবরায়, আপনারা সবাই ওনার পরিচয় জানেন, আমি নতুন করে ওনাকে আর পরিচিত করাতে চাইছি না। বিশিষ্ট সাহিত্যিক শ্রী অশোক দেব আছেন, আমাদের রাজ্যের অত্যন্ত জনপ্রিয় একজন গুণী শিল্পী শ্রী শুভ্রজিৎ ভট্টাচার্য আছেন, রবীন্দ্রনাথ নিয়ে যিনি গভীরভাবে গবেষণা করেন, রবীন্দ্রনাথকে অনুধাবন করতে চান, আমাদের দিশা দেখান ডক্টর তমজয় ব্রহ্ম, এবং সেই সঙ্গে আমি যার নাম বলেছি শ্রীমতী ইপ্সিতা ঘোষ। আপনাদের সবাইকে আমি উড়ান পরিবারের পক্ষ থেকে অত্যন্ত কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। আমরা অনুষ্ঠানটা একটু দেরি করে শুরু করেছি, আমাদের সঞ্চালক বলেছেন, এজন্য আমরা ক্ষমা প্রার্থী। আমি আমাদের এই অনুষ্ঠানের আর বিলম্ব ঘটাবো না, কিন্তু সেই সঙ্গে বলে দিতে চাইছি আপনাদের সবার অবগতির জন্য, বিতর্ক সভার পরে রবীন্দ্রনাথ কবিগুরু আমাদের এখানে 7 বার এসেছিলেন। যে গানগুলি আমাদের রাজ্যে বসে লিখেছিলেন, সেই গানগুলি আমাদের রাজ্যের গুণী শিল্পীরা গাইবেন। 5টি গানের মাধ্যমে আমরা এই অনুষ্ঠান শেষ করব। আপনারা সবাই এই অনুষ্ঠানে এসছেন ধৈর্য ধরে, আমাদের কথা ওনাদের কথা শুনবেন বলে আশা করি। আপনারা সবার ওনার কথাগুলি বক্তাদের কথা শুনে আপনারা সবাই ঋদ্ধ হবেন, এই আশা রেখে আবারও ডক্টর কুণাল সরকারকে উড়ান পরিবারের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত তরফ থেকে অত্যন্ত কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে আমাদের এই পর্বের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। অসংখ্য ধন্যবাদ উড়ান সভাপতি ডাক্তার সুমন্ত চক্রবর্তী মহোদয়কে। আমরা প্রারম্ভিক পর্ব এখানেই সমাপ্তি ঘোষণা করে আমাদের যে বিতর্ক সভা তার আয়োজন করব। ততক্ষণ অনুরোধ করব অতিথিদের দর্শক আসনে নির্ধারিত আসন গ্রহণ করার জন্য, এবং দর্শক শ্রোতা যারা রয়েছেন তাদের কাছ থেকে কিছুটা সময় আমরা চেয়ে নিচ্ছি মঞ্চ প্রস্তুতির জন্য। আমরা আমাদের বিতর্ক শুরুর আগে আমাদের ক্যালকাটা ডিবেটিং সার্কেলের পক্ষ থেকে ডিসকাসেন্টস হিসাবে যিনি আছেন শ্রী প্রদীপ গুপ্ত স্যারকে ডেকে নেব। আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি যখন নামগুলি উচ্চারণ করেছি স্যারের নামটা আমি ভুল করে বলতে পারিনি। আমরা মঞ্চটা প্রস্তুত হয়ে গেলেই প্রথমেই শ্রী প্রদীপ গুপ্ত স্যারকে ডেকে নেব। উনি ক্যালকাটা ডিবেটিং সার্কেলের পক্ষ থেকে কিছু কথা বলবেন। শুভ সন্ধ্যা। আপনারা এখানে এসেছেন এই বিতর্কটি শুনবার জন্য। তার মাঝখানে আমি এসে দুটি কথা বললে আপনাদের ডিস্ট্র্যাকশনটাই বেশি হবে এবং ইরিটেশনও হতে পারে, সেই জন্য যতটা সংক্ষিপ্ত সেভাবেই আমি বলছি। ক্যালকাটা ডিবেটিং সার্কেল আসলে জন্ম
1980 নাগাদ আমরা সবাই কলেজ স্ট্রিটে লেখাপড়া করতে যেতাম। সেই সময় নিজেদের মধ্যে ডিবেট, ক্যালকাটা মেডিকেল কলেজের প্রেসিডেন্সি কলেজের মধ্যে যে ডিবেট ইত্যাদিগুলি হতো, সেই থেকে তার জন্ম। এবং একটা তখনই আর কি একটা বাঙালি তো আমরা একটা বেশ একটা দল পাকিয়ে আমরা ডিবেট সংগঠন করতে শুরু করি, একটা ডিবেট করব এটসেট্রা। পরে যে যার নিজের ট্রেনিংয়ের জন্য, চাকরির জন্য সারা পৃথিবী ঘুরে টুরে আবার কলকাতা শহরে ফেরত এসে ডক্টর সন্দীপ চ্যাটার্জি, তিনি দুর্ভাগ্যবশত গত বছর অক্টোবর মাসে আমাদের ছেড়ে চলে গেছেন। ডক্টর কুণাল সরকার এবং আমি এটি সংগঠিত করি। আমাদের কাজ শুধু যে ডিবেট অর্গানাইজ করা নয়, যে ঘটনাটি যে কোনো সময়, প্রত্যেক সময় কোনো না কোনো কিছু একটি ঘটনা, একটি ইস্যু যখন সেটা ভীষণভাবে আমাদের পাবলিক লাইফটা ডমিনেট করে, সেটার একটা দিক আমরা দেখতে পাই টেলিভিশনে প্রচণ্ড চেঁচামেচি হয়, মানে ছবিটা চলে, সাউন্ডটা বন্ধ করে দেওয়াই বুদ্ধিমানের কাজ। আমরা আবার ঠিক তা উত্তর করি, দেখতেই বুঝতে পারছেন এটা দিয়ে ছবিটা খুব একটা চলবার চান্স নেই, কিন্তু সাউন্ডটা একটু ভালো রাখবার চেষ্টা করি, মানে একটা ডিবেট অর্গানাইজ করে সেটা ভালোভাবে যাতে আলোচনা করা যায় সেটা করে। এই ধরুন এবছরই জানুয়ারি মাসে জাস্টিস ইজ অফেন ডিমান্ডেড বাট সেলডম ডেলিভার্ড, বা দুদিন আগে আমাদের একটি বাংলা বিতর্ক সভা হয়েছে যে বাঙালি প্রতিবাদ করে এক ভেবে আর ফল হয় আর এক। আসলে এগুলিতে আলোচনা করা দরকার, শুধু চেঁচিয়ে আলোচনা করলে হবে না, মারামারি করে আলোচনা করলে হবে না, শুধু রাজনৈতিক দিক দিয়ে আলোচনা করলে হবে না। সমাজের একটা, যাদের সমাজ থেকে যারা আসছেন রাজনীতি ত্যাগ করে বুদ্ধি ব্যবহার করে আলোচনা করবার জন্যই আমরা আছি। আমাদের আরেকটি অংশ আছে, সেটা হচ্ছে ট্রেনিং। আমরা ভীষণভাবে কমিটেড, স্কুল এবং কলেজ এখানে ছাত্রছাত্রীদের ট্রেনিং দেওয়া এটা নিয়ে। এ মাসের শেষেই হার্ভার্ড, ইয়েল, কেমব্রিজ, অক্সফোর্ড এবং 2 জন প্রফেশনাল ট্রেনার আমরা বাইরে থেকে কলকাতায় আনছি। তারা 10 দিন ধরে বিভিন্ন স্কুল এবং কলেজে ডিবেট রিলেটেড ট্রেনিং করবে। এইটা কেন করি, যে যারা ভবিষ্যতে আমাদের যারা দেশ চালাবেন তারা অন্তত যাতে ওই টেলিভিশনের চেঁচামেচিটা না শিখে একটু আলোচনা করে জিনিসটা বুদ্ধি প্রয়োগ করে একটা জিনিস ঠিক করা, সেই পথ নির্ধারণ করা, এই দিকে যেতে যায়। তো ট্রেনিং এবং এই পাবলিক ইভেন্ট, এটার জন্যই ক্যালকাটা ডিবেটিং সার্কেলের অস্তিত্ব। আমাদের পরের জেনারেশনেরও কিছু পাগল জোগাড় হয়ে গেছে, আমাদের কিছু ইয়াঙ্গার ডিবেটার, তারা নাতাশা আজিজ বলে একজন আছে, সে আজকে এখানে আসতে পারেনি, তানিয়া ভারদ্বাজ, প্রিয়াম মারিক, শঙ্কর রামলিঙ্গম, রাজু রামান, স্বাতি গৌতম। আমাদের মানে পাগলের সংখ্যা বাড়ছে সোজা কথা। হ্যাঁ, তো তবে এটা একটা ভালো পাগলের ক্লাব, এইটুকুনি আপনাদের বলতে পারি। এবং আপনাদের এখানে এসে আমরা অত্যন্ত নিজেদের মানে কি বলবো, অনার্ড মনে করছি, আমরা অত্যন্ত আনন্দিত এবং অভিভূত, এবং হল ক্রমশ ভরে যাচ্ছে। এই কটি কথা বলে ধন্যবাদ জানিয়ে উড়ানের সঙ্গে আরো ভবিষ্যতে কাজ করবার ইচ্ছে রেখে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। স্যারকে একটু মঞ্চে থাকতে অনুরোধ করব। আমরা উড়ান পরিবারের পক্ষে আপনাকে একটু বরণ করে নেব, একটু যদি এগিয়ে আসেন স্যার। উড়ান পরিবারের পক্ষে ডক্টর সুমন্ত চক্রবর্তী আমাদের আজকের এই আয়োজনের ডিসকাসেন্ট হিসেবে যিনি উপস্থিত রয়েছেন, ক্যালকাটা ডিবেটিং সার্কেলের প্রদীপ গুপ্ত মহোদয়কে আমরা বরণ করে নিচ্ছি। একটু জোরে করতালি প্রার্থনা করছি সবার কাছ থেকে। পুরো অনুষ্ঠানটির পুরো বিতর্ক সভার পর্যালোচনা তিনি করবেন, সামনে বসে থেকে দেখবেন, এবং আমরা তার পরবর্তী বক্তব্য ঋগ্ধ হব। সেই সঙ্গে খুব দ্রুত, যার জন্য আপনারা অপেক্ষা করছেন, তাদের একবার মঞ্চে ডেকে নিই। আপনারা প্রত্যেকেই তাদের সম্পর্কে শুনেছেন, আলাদা করে বলার কিছু নেই। আজকের এই বিতর্কের বিষয় রবীন্দ্রনাথ ঠাকুর যতটা জনপ্রিয় ততটা প্রাসঙ্গিক নন, তার পক্ষে যারা বলবেন, আমি শ্রদ্ধায় প্রথম নামটি উচ্চারণ করছি, শ্রী জহর সরকার। স্যারকে দয়া করে মঞ্চে আসতে অনুরোধ করছি। আপনার নির্দিষ্ট চেয়ারে আপনি আসন গ্রহণ করবেন। শ্রী অশোক দেব, শ্রী অর্কপ্রভ সরকার, শ্রী শুভ্রজিৎ ভট্টাচার্য এবং শ্রীমতী ইপসিতা ঘোষ। উড়ান পরিবারের পক্ষে আমি সুমন এবং সুমিতকে অনুরোধ করব তাদের মঞ্চে বরণ করে নেওয়ার জন্য। আমরা মঞ্চে পেয়েছি পক্ষে বক্তা শ্রী জহর সরকার, শ্রী অশোক দেব,
শ্রী অর্কপ্রভ সরকার, শ্রী শুভজিৎ ভট্টাচার্য ও শ্রীমতী ইপ্সিতা ঘোষকে। ইতিমধ্যে আপনারা শুনেছেন জহর সরকার স্যারের সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের 1975 ব্যাচের আধিকারিক, দীর্ঘ প্রশাসনিক দায়িত্ব সামলেছেন। আমরা তার মুখে আধুনিক যুক্তিনিষ্ঠ কণ্ঠস্বরের প্রতিধ্বনি শুনব। অশোকদেব আমাদের এই রাজ্যের একজন সুপরিচিত কবি, লেখক, আমার বন্ধু বটে। আমাদের রাজ্যের প্রতিবাদী চেতনার একটি মুখ। এবার পক্ষে কথা বলবেন রয়েছেন অর্কপ্রভ সরকার, কলকাতা পশ্চিমবঙ্গের একজন উদীয়মান বক্তা, একজন জনপ্রিয় এবং বিশিষ্ট সাংবাদিক, যিনি যুক্তিতর্ক সঙ্গে অর্ক সেই বিশেষ জনপ্রিয় অনুষ্ঠানের সঙ্গে জুড়ে রয়েছেন। শুভজিৎ আমাদের রাজ্যের সঞ্চালনার এ রাজ্যে একজন সর্বজন পরিচিত মুখ, রাজ্যের নেশামুক্তি ও এইড কন্ট্রোল কর্মকাণ্ডের একজন প্রথম সারির সৈনিক, পদস্থ সরকারি কর্তা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত শিল্পী। আমাদের উড়ান পরিবারের পক্ষে আমরা বরণ করে নেব তাদের। অনুরোধ করছি উড়ান পরিবারের পক্ষে সুমন এবং সুমিতকে দয়া করে আমাদের পক্ষের বক্তাদের বরণ করে নেবেন। ইপ্সিতার কথা নতুন করে বলার কিছু নেই। আমাদের রাজ্যের এর মধ্যে একটি অত্যন্ত পরিচিত মুখ, আমাদের এই প্রজন্মের প্রতিনিধিত্ব করা, মক পার্লামেন্টে বিশেষ একটি অবদান রেখেছে রাজ্যের, ভূয়সী প্রশংসা পেয়েছে, তার বাচন শৈলীর প্রশংসা করেছেন তাবর তাবর নেতারা। তার সম্পর্কে আমি আর কি বলবো, আজ তার মুখে শুনবো আমরা। আমাদের আজকের বিতর্ক সভার পক্ষে কথা বলবেন, পাশাপাশি যারা বিপক্ষে বলবেন তাদেরও বিনম্রভাবে মঞ্চে একবার ডেকে নিই। ডক্টর বিদ্যুৎ চক্রবর্তী স্যার দয়া করে মঞ্চে চলে আসবেন, শ্রী সাঙ্গীত দেবরায়, ডক্টর তমজয় ব্রহ্ম, শ্রীমতী নন্দিনী ভট্টাচার্য এবং শ্রীমতী দেবারতী মুখোপাধ্যায়। আবারও নতুন করে বলার কিছু নেই, প্রত্যেকের সম্পর্কে শুনেছেন। মঞ্চে তাদের বরণ করে নেওয়ার জন্য আমি উড়ান পরিবারের পক্ষে বিপুলকে অনুরোধ করছি। বিপুল দয়া করে একবার মঞ্চে চলে আসবেন এবং উড়ান পরিবারের পক্ষে আমরা তাদের বরণ করে নেব। ডক্টর বিদ্যুৎ চক্রবর্তী স্যার দীর্ঘদিন দিল্লি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রফেসর হিসেবে কর্মরত ছিলেন। 2018 থেকে 2023 সালের নভেম্বর অবধি তিনি বিশ্বভারতীর ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার বিভিন্ন লেখার মধ্যে গান্ধী ও মার্টিন লুথার কিং সম্পর্কে তার তথ্যমূলক লেখাপত্র বিশেষ গুরুত্বপূর্ণ। আর আমাদের অতি প্রিয় সানিদ দেবরায় রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক, সমাজকর্মী, আজকের ফরিয়াদ পত্রিকার এডিটর, রাজ্যের নতুন সংস্কৃতি এবং নতুন কর্মকাণ্ডের এক অগ্রণী কর্মী হিসাবে আমি তাকে চিনি। ডক্টর তমজয় ব্রহ্ম রবীন্দ্রনাথ ঠাকুর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ, সঠিক পক্ষে কথা বলছেন। রবীন্দ্র অন্তর্পান এক রবীন্দ্র গবেষক, তার লেখনীতে রবীন্দ্র সত্তার উন্মোচনে আমরা ঋগ্ধ হই। নন্দিনী ম্যাম আলাদা করে বলার কিছু নেই, একজন জনপ্রিয় তুখোর বক্তা। আপনারা তার বিভিন্ন পরিচিতি পেয়েছেন ইউটিউব, ফেসবুক, সর্বত্র। শুধু আমি একজন পুরুষ হয়ে বলতে চাই, সক্রিয় পুরুষ অধিকার কর্মী এবং অল বেঙ্গল মেন্স ফোরাম ABMটির সভাপতি। তিনি কলকাতার সামাজিক পরিবেশে একটা নতুন দিশা দেখাচ্ছেন, যেখানে পুরুষও ভুক্তভোগী, তা গুরুত্বের সঙ্গে তুলে ধরা হচ্ছে। ধন্যবাদ ম্যাডাম আমাদের সঙ্গে আসার জন্য, উপস্থিত হওয়ার জন্য। তারা বিপক্ষে বলবেন আজকের এই সভার বক্তব্যে। সবশেষে আমরা দেবারতী মুখোপাধ্যায়কে বরণ করে নেব, একজন সফল আধুনিক বাংলা লেখিকা। 30-এর উপর তার বই, হারপার কলিন্স, রূপার মতো পাবলিকেশনের সঙ্গে যুক্ত। তিনি আন্তর্জাতিক টেকটকের বক্তা। শুধু তাই নয়, আমি আজকে দেখে অবাক হয়েছি, ইনস্টাগ্রামে তার 50,000-এর বেশি ফলোয়ার, ফেসবুকে 270,000-এরও বেশি ফলোয়ার। এ অসাধারণ। দেবী অ্যাওয়ার্ড পেয়েছেন, টেগোর সম্মান 2022 পেয়েছেন। আমাদের পক্ষে বিপক্ষের 5-10 জন বক্তা। আপনারা ঋগ্ধ হবেন নিশ্চয়ই, কিন্তু এই অনুষ্ঠানটি যিনি পরিচালনা করবেন, যার কথায় বক্তব্যে মুগ্ধ হয়ে অনেক আগেই আমি তার ভক্ত শিষ্য। আবার সবাই একবার জোরে করতালিতে অভিনন্দিত করবেন আজকের সভার সভাপালক, আমাদের মাননীয় শ্রদ্ধেয় চিকিৎসক তথা বক্তা ডক্টর কুণাল সরকার। স্যার আপনার সঙ্গে সময়টি যিনি দেখবেন আমাদের উড়ানের পক্ষে রামু মজুমদার। মঞ্চ আপনাদের সবার, আপনাদের বক্তব্যে ঋদ্ধ হব আমরা সবাই। ধন্যবাদ। নমস্কার, ধন্যবাদ। সময় কিছুটা এগিয়ে গেছে, আমরা তাড়াতাড়ি শুরু করি। দেখুন, ঠিক রান্না করার মতো ডিবেটের নানান রকম শৈলী আছে, নানান রকম ঘরানা আছে।
এবং আমরা যখন আমাদের দেশে ডিবেট করি তখন আমরা প্রথমে বলি যে ডিবেটটা মোটামুটি হচ্ছে একটা পার্লামেন্টারি ডিবেট। এই পার্লামেন্টারি ডিবেট কথাটা যখন বলা হয় তার মানে হলো যে পার্লামেন্ট যেভাবে ডিবেট করে সেভাবে আমরা করব না। কারণ প্রথমত আমাদের বক্তারা সেই কথাটাই বলবেন যারা যারা সেই ব্যাপারটাকে নিজেদের সিনসিয়ারিটি নিয়ে তারা বিশ্বাস করেন। তারা একে অপরের ওপর গলাটা থামিয়ে দেবার জন্য চিৎকার করবেন না। এবং দ্বিতীয় কথা হলো আমরা যতটাই বলবো আমরা ততটাই শুনবো, বিকজ দ্য আর্ট অফ ডিবেটিং ইজ সিনসিয়ার স্পিকিং উইথ অ্যাটেন্টিভ লিসনিং। এই দুটো যদি একসঙ্গে না হয় তাহলে ডিবেটিং হয় না। আজকে সন্ধ্যাতে আমরা চিন্তা করতে বসেছি, আমরা ভাবতে বসেছি যে রবীন্দ্রনাথ তিনি বাঙালির সত্তার কি, তিনি কি বাঙালির সত্তার সেই প্রাণপুরুষ, যেই প্রাণপুরুষকে নিয়ে আজকে আলোচনা করার কিছু বিষয় আছে, সময় সেটা হয়তো আমাদের কাছে চাইছে না। রবীন্দ্রনাথ আজকে বাঙালি সংস্কৃতির সেই ইষ্ট দেবতা, যে ইষ্ট দেবতা তার গর্ভগৃহে বসে আছেন, যে গর্ভগৃহের চারপাশ থেকে অনেক অনেক ভক্তবৃন্দ ঘুরে বেড়াচ্ছেন, সেই ভক্তরা হয়তো আপ্লুত, কিন্তু সেই ভক্তরা ক্রিটিক্যাল কিনা সেটাই হলো প্রশ্ন। আমার কথা শুনতে আপনারা আসেননি। আজকে ডিবেটের নিয়ম অত্যন্ত সোজাসাপটা, এরা প্রত্যেকে 7 মিনিট করে বলবেন এবং ডিবেটের যিনি অ্যাবসলিউটলি ক্রিটিক্যাল তাকে আমি দেখতে পাচ্ছি না, রামু মজুমদার। রামু মজুমদার, আপনি হাত তুলুন। আজকে সবার মধ্যে রামুকে বেছে নেওয়া হয়েছে কারণ কোনো মতেই, কারণ জানেন তো আমরা কলকাতার থেকে আসি, কোনো রকম নীতি দুর্নীতির মধ্যে আজকে রামুকে জড়ানো যাবে না। এবং রামুর কাছে 8 মিনিট মানে 8 মিনিট, এবং আপনারা রামুর সঙ্গে সহযোগিতা করবেন। 7 মিনিটে একটা বেল বাজবে, তারপরে আমরা চেষ্টা করব 8 মিনিটে বক্তব্য রাখতে। সবার বক্তব্য হয়ে গেলে প্রদীপ তার একটা নিরপেক্ষ, যতটা মানুষ নিরপেক্ষ হতে পারে, একটা শর্ট সিনপসিস দেবে 4-5 মিনিটের মধ্যে। তারপর আপনারা দুই পক্ষ কথা বলতে বলতে ঠিক করে নেবেন যে আপনাদের মধ্যে থেকে নির্বাচিত একজন 4 মিনিটের মধ্যে একটা সিনপসিস দেবে, দ্য হাউস সামিং আপ। সেই সামিং আপের পরে দ্য ডিবেটের সবচাইতে জরুরি এবং সবচাইতে ক্রিটিক্যাল জিনিস, যে ভোটাভুটিকে কোনো রকমভাবে আমরা রিগ করতে পারবো না, যে ভোটাভুটিতে কোনো রকমভাবে গাজোয়ারি কারচুপি করার জায়গা নেই, যে আজকে সন্ধে যে আলোচনা আপনারা শুনলেন সেই মতামতের ওপর আপনারা আপনাদের মতামত জানাবেন। দ্য হাউস ভোটস। আবার আপনাদের কাছে এসে এই বিতর্ক সভার একটা আপনাদের সামনে উপস্থাপিত করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আরও বিতর্ক হোক, লেট দ্য ডিবেট গো অন। আর আজকের তার বক্তব্য শুরু করার জন্য আমরা ডেকে নিচ্ছি মোশনের পক্ষে রবীন্দ্রনাথ ঠাকুর যতটা জনপ্রিয় ততটা প্রাসঙ্গিক নন, এবং এই মোশনকে আপনাদের সামনে যিনি উপস্থাপিত করবেন ইপ্সিতা ঘোষ। ইপ্সিতা, প্লিজ। নমস্কার, শুভ সন্ধ্যা। আজকের বিতর্ক সভায় মঞ্চে এবং দর্শক আসনের সকল গুণীজনকে আমার বিনম্র শ্রদ্ধা জানাই। আজকের আমার আলোচনার বিষয় রবীন্দ্রনাথ ঠাকুর যতটা জনপ্রিয় ততটা আজকের দিনে প্রাসঙ্গিক নন। এটি আবেগের নয়, বাস্তবতার বক্তব্য। আজ স্কুলে ছাত্রছাত্রী রবীন্দ্রসঙ্গীতের তর্জমা যায়, বিশ্ববিদ্যালয়ে তার দর্শন পড়ে না, বরং শুধুই আবৃত্তি শেখে। যে রবীন্দ্রনাথ ঠাকুর বলতেন মুক্তির পথ দাও গো আমারে, আজ আমরা তাকে সংবরণ করে রেখেছি মঞ্চ আর প্রথার চারপাশে। তিনি আমাদের আবেগে আছেন, চিন্তায় নন। তাকে আমরা চর্চা না করে পুজো করছি, এটাই প্রাসঙ্গিকতা হারানোর সবচেয়ে বড় প্রমাণ। তার জনপ্রিয়তা নিয়ে কোনো সংশয় নেই, জনপ্রিয়তায় তিনি আজও অম্লান।
আজও ঘরে ঘরে তার নাম, মুখে মুখে তার গান, কিন্তু প্রাসঙ্গিকতা খুঁজতে গেলে আজও অনেকেই থাকে গোজামিলের ধাঁধায়। রবীন্দ্রনাথ ঠাকুর যে যুগের প্রতিনিধি, তখন প্রেম মানে অন্তরের গীতালি, দেশপ্রেম মানে জনগণমন, আর সমাজ চেতনা মানে শান্তিনিকেতনের আদর্শ। কিন্তু আজ প্রেম মানে ব্যক্তিত্বের স্বাধীনতা, দেশপ্রেম মানে নাগরিক অধিকার, আর সমাজ চেতনা মানে জেন্ডার সমতা, বৈজ্ঞানিক জ্ঞান, ডিজিটাল দায়িত্ব। তার প্রাসঙ্গিকতা এখানে কোথায়? আজকের ছেলেমেয়েরা মেশিন লার্নিং শিখছে, জিপিটি নিয়ে গবেষণা করছে, চাঁদে যেতে চায়। রবীন্দ্রনাথ ঠাকুর তাদের সেই গন্তব্যের সাথী হতে পারেন না, কারণ তার ভাষা চন্দনের আর আজকের ভাষা কোডের। আজকের ভাষা সোশ্যাল মিডিয়া, কোডিং ক্যারিয়ার, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় আকাশ আমায় কথা কইতে জানে না শুধুই নস্টালজিয়া হয়ে দাঁড়ায়। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? আমরা ভুলতে পারি না, কারণ ভাষা শুধুই রবীন্দ্রনাথের কবিতা উপন্যাস নয়, এটি মানুষের অধিকার, আত্মমর্যাদা ও ইতিহাসের রক্তরেখা। ভাষা বাঁচিয়ে রাখা মানে শুধুই নাটক, গান, কবিতা লেখা নয়, ভাষার মর্যাদা, প্রয়োগ ও রাষ্ট্রিক স্বীকৃতি নিশ্চিত করাও জরুরি। প্রায়ই শুনে থাকি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষাকে বাঁচিয়ে দিয়ে গেছেন। বাংলা ভাষার জনক রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি যদি সত্যি বাংলা ভাষাকে সম্পূর্ণভাবে বাঁচিয়ে দিতেন, তাহলে তার পরেই বাংলা ভাষাকে রাষ্ট্রীয় স্তরে অবহেলার মুখোমুখি হতে হতো না। তিনি হয়তো অবজ্ঞার কবিতা দিয়ে বাংলা ভাষাকে জয় করেছেন, কিন্তু সালাম, রফিক, জব্বার, বরকত রক্ত দিয়ে বাংলা ভাষাকে রাজনীতির মানচিত্রে প্রতিষ্ঠা করেছেন। বিদ্যাসাগর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, সুকান্ত ভট্টাচার্য, তাদের জীবন ও কাজের মূলেই ছিল বাংলা ভাষা ও তার মর্যাদা রক্ষা। শিলচর ভাষা আন্দোলনের শহীদ কমলা ভট্টাচার্য এক অন্যতম প্রতীক। পুরুলিয়া ভাষা আন্দোলনের শহীদ হরিপদ বিশ্বাস, তাদের পথ ধরেই আমরা পেয়েছি বাংলা ভাষার মর্যাদা। রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যিক ও নন্দনতাত্ত্বিকভাবে বাংলা ভাষাকে সমৃদ্ধ করেছেন, কিন্তু রাষ্ট্রিকভাবে রক্ষা করতে পারেননি। রবীন্দ্রনাথ ঠাকুরকে বাংলা ভাষার রক্ষাকর্তা বা বাংলা ভাষার জনক বলে অতি মূল্যায়ন করলে ভাষা আন্দোলনের শহীদ ও অন্যান্য মহারথীদের ভূমিকা খাটো হয়ে যায়। রবীন্দ্রনাথ ঠাকুর জনপ্রিয়, কিন্তু একা নন। তার সময় এবং পরে বহু বাঙালি ও অবাঙালি কবি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন, যাদের প্রাসঙ্গিকতা ভুলে যাওয়া আমাদের সাংস্কৃতিক সংকোচন। জীবনানন্দ দাশ আজ প্রশংসিত, কিন্তু জীবিতকালে উপেক্ষিত ছিলেন। অরবিন্দ ঘোষ, কৃষ্ণচাঁদ মজুমদার, নবীনচন্দ্র সেন, যাদের প্রশংসা না হলে নাই হয়। শনি মঙ্গলবার করে বটগাছে জল দিই, কিন্তু আশপাশের গাছের দিকে নজর দিই না। ঠিক তেমনি রবীন্দ্রনাথকে নিয়ে এত আলোচনা, শ্রদ্ধার ঝড়, কিন্তু অন্যান্য মহারথীদের পাশে জায়গা হয় না। শনি মঙ্গলে বট অশ্বত্থ গাছে জল দেওয়ার পাশাপাশি যদি সাহিত্যের অন্যান্য গাছগুলোকেও জল দিতাম, অর্থাৎ পাঠ করতাম বা আলোচনা করতাম, তবে আমাদের সাহিত্য শুধু এক ব্যক্তির উপর দাঁড়িয়ে থাকতো না, বরং একটি ঘন বনের মতো হয়ে উঠত, জীবন্ত, রঙিন ও প্রাণবন্ত। আমি স্কুলে গিয়ে জ্ঞান পাইনি, পেয়েছি প্রাণহীন শৃঙ্খলা। রবীন্দ্রনাথ ঠাকুর পড়াশোনা করেছিলেন নিজের মতো করে, প্রকৃতির কোলে, নিজের অভিজ্ঞতা দিয়ে, নিজের হৃদয় দিয়ে। আজকের মা বাবারা কি মেনে নেবেন? আজকের মা বাবারা কি তাদের সন্তানদের প্রকৃতির কোলে ওইরূপ পড়াশোনার অনুমতি দেবেন? আমি সকল অভিভাবকের মতামত জানতে চাই। আপনারা কি মেনে নিতে পারবেন? তিনি নেননি কোনো কোচিং, কোনো টিউশন, পায়নি কোনো গাইড বইয়ের সহায়তা, অথচ তিনি পেয়েছে নোবেল পুরস্কার। আজকের দিনে তা কি সম্ভব? আজকের প্লেসমেন্ট আর 75% অ্যাটেন্ডেন্সের যুগে তার প্রাসঙ্গিকতা কোথায়? প্রাসঙ্গিকতা নেই। যদি থাকতো, তবে ন্যাশনাল এডুকেশন পলিসি NEP 2020-তে সংস্কৃত প্রাচীন ভারতীয় দর্শনের পুনরুত্থানকে বিশেষ গুরুত্ব দেওয়ার লক্ষ্যে বেদ, উপনিষদ ও চাণক্য নীতিকে বাদ দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাসঙ্গিকতা তুলে ধরা হতো। প্রাসঙ্গিক নয় তাই অন্তর্ভুক্ত করা হয়নি, সিম্পল। এইবার আমার বলার বিষয় বর্তমান গণতান্ত্রিক ভারতের এক গুরুত্বপূর্ণ ব্যবস্থা, আধুনিক অর্থনীতি বা কর ব্যবস্থা। মঞ্চে নির্মলা সীতারামন বাজেট পেশ করছে, মিডিয়া লাইভ করছে। রবীন্দ্রনাথ হঠাৎ মঞ্চে ওঠেন, হাতে একখানা পুরনো কাগজের টুকরো। রবীন্দ্রনাথ উচ্চ কণ্ঠে, দেওয়ান তোমার হিসাবের খাতা পুড়িয়ে ফেলো আজ, জনতার রক্ত দিয়েছি লেখা এই যে লজ্জার পত্র। ত্রিপুরা 24 ব্রেকিং নিউজ। বিশ্বকবি লাইভ বাজেট বিতর্কে কবিতা দিয়ে দিলেন সুরে প্রতিবাদে। বিশ্বকবি কি আজকের কর ব্যবস্থাকে জনতার রক্তচোষা বললেন? সোশ্যাল মিডিয়ায়, নেট পাড়ায় হ্যাশট্যাগ রবীন্দ্রনাথ গোজ লেফট, হ্যাশট্যাগ ট্যাক্স ইজ নট অপারেশন।
নির্মলা সীতারামন হালকা হেসে, মহাশয় আপনি তখনকার পরাধীন ভারতের সামন্ততন্ত্রের বিরুদ্ধে লিখেছিলেন, আজকের গণতন্ত্রে প্রতিটি কর যায় উন্নয়নে। রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়ানির হিসাব কবিতাটি তার সোনার তরী কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত, যেখানে কবি এক হিসেব রক্ষকের কাছে আবেদন করছেন তার হিসেবের খাতা পুড়িয়ে ফেলতে। কারণ কি? কারণ এটি শোষণের প্রতীক। কবিতাটি গোটা ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ, কিন্তু আজকের ভারতে কর ব্যবস্থা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের সুশাসন বজায় রাখার অন্যতম উপাদান। উন্নয়নের তহবিল, ব্যক্তিত্বের অধিকার। আজকের ভারতে কর শোষণ নয়, আমাদের সামাজিক দায়বদ্ধতা। এই পরিপ্রেক্ষিতেও রবীন্দ্রনাথ ঠাকুর আধুনিক অর্থনৈতিক বাস্তবতায় অপ্রাসঙ্গিক বা প্রতীকী মাত্রায় সীমাবদ্ধ হয়ে দাঁড়ায়। ত্রিপুরা সেই রাজ্য যেখানে একসময়ে রবীন্দ্রসঙ্গীতের সুর বাজত, যেখানে রাজাদের চিঠিপত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম থাকতো আন্তরিক শ্রদ্ধায়। তবে আজ সেই ত্রিপুরা রাজ্যের রাস্তায় এবং তরুণ প্রজন্মের আলোচনায় রবীন্দ্রনাথ ঠাকুর কোথায়? 25শে বৈশাখ তার জন্মদিন আমরা পালন ঠিকই করছি, কিন্তু তা কেবলই ফর্মালিটি, প্রাসঙ্গিক নয় বলেই আজকের আলোচনার বিষয় এন্ট্রান্স এক্সামস এন্ড অল। রাস্তায় অগণিত রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি, স্কুলে পাড়ায় সর্বত্র। তাদের মূর্তি, কিন্তু যে মহারাজাদের বন্ধুত্বের সম্পর্কে তিনি এ রাজ্যে 7 বার এসেছেন, তাদের মূর্তি না হোক, কিন্তু এই রাজ্যে ছোট পরিসরে ত্রিপুরার মহারাজাদের নিয়ে গবেষণা কেন্দ্র হতেই পারে। রবীন্দ্রনাথ ঠাকুর পাথরের মূর্তিতে সীমাবদ্ধ, কারণ তিনি আজ বাস্তবতায় অপ্রাসঙ্গিক। তা না হলে রবীন্দ্রনাথ ঠাকুরের নামেও 2-1টি মন্দির বা রামকৃষ্ণ মিশনের মতো মঠ বা সেবামূলক প্রতিষ্ঠান তার আদর্শে প্রতিষ্ঠিত হতো। প্রাসঙ্গিক নয় তাই করা হয়নি। রবীন্দ্রনাথ ঠাকুর জনপ্রিয় কিন্তু প্রাসঙ্গিক নয়, অমিতাভ বচ্চন জনপ্রিয় কিন্তু প্রাসঙ্গিক নয়। তালিকায় রয়েছেন শচীন তেন্ডুলকর, সৌরভ গাঙ্গুলি, আরো অনেকেই। সৌরভ গাঙ্গুলিকে যেমন আমরা আবেগে মহারাজা বলে থাকি, রবীন্দ্রনাথ ঠাকুরকেও আবেগেই বিশ্বকবি বলে থাকি। তার জন্য ইউনেস্কো বা কোনো আন্তর্জাতিক স্বীকৃত উপাধির প্রয়োজন হয় না। রবীন্দ্রনাথ ঠাকুর তারা প্রাসঙ্গিক নয় বলে আজকের রাজনীতিবিদরা তাদের মঞ্চে বক্তৃতার সময় বলে না রবীন্দ্রনাথ কি জয়। রবীন্দ্রনাথ ঠাকুর প্রাসঙ্গিক হলে সে বলতোই। আমার বক্তব্য এখানেই শেষ করি। ইপ্সিতা, চমৎকার চমৎকার, তুমি একেবারে চিন্তা ভাবনার বক্তব্যের ঝড় তুলে দিয়ে গেলে। এবং এই যে একটা আপনাদের কদিন আগেই ঝড় বৃষ্টি হয়ে গেছে, বারবার ঝড় ডেকে আনাটা ঠিক হবে না। তো এই যে একটা ডিবেটিং সাইক্লোন দিয়ে ইপ্সিতা তার বক্তব্য শুরু করলো, তো ইপ্সিতাকে আমি কথা প্রসঙ্গে বলি যে মোস্ট পপুলার বেঙ্গলিজদের যদি একটা পোল করা হয় যারা জনপ্রিয়, এবং আমাদের বিটলস, বব ডিলান এদের সমকক্ষ যাদের জনপ্রিয়তাটা প্রায় কয়েক দশক ধরে চলছে, শতক ধরে প্রায় চলছে, তো তার মধ্যে দুটো নামই আসবে। একটা আসবে কিশোর কুমার এবং তার পরেরটা আসবে রবীন্দ্রনাথ, যে যারা আজও তাদের এন্ডিওরিং পপুলারিটি নিয়ে রয়েছে। তো তোমারটা অর্কিড, এই নিয়ে তুমি অনেক চিন্তা, তুমি ভাষা শহীদদের কথা বললে। আই কংগ্রাচুলেট ইউ যে অ্যাজ এ ইয়াং বেঙ্গলি তোমার বাংলার এই ইতিহাসটা তোমার মনে আছে। উই রিমেইন ইন ইয়োর ডেট। আজকে অত্যন্ত T20 স্টাইলে একটা ওপেনিং হয়েছে, এটা কিন্তু টেস্ট ম্যাচের স্টাইলে ওপেনিং হয়নি। সুতরাং এই যে চাপ, আজকে এই স্ট্রাইক রেটটাকে যাকে বজায় রাখতে হবে, যাকে ধরে রাখতে হবে মতের বিপক্ষে, তিনি আর কেউ নন, আজকের দিনে যিনি সুন্দরভাবে লিখছেন বর্তমান এবং ইতিহাসকে আমাদের বারবার মনে করিয়ে দিয়ে, দেবারতী মুখোপাধ্যায়।
সবাইকে নমস্কার। আগরতলাবাসীরা এত দুর্যোগের মধ্যেও আপনারা এসেছেন আমাদের বিতর্ক শুনতে, তার জন্য আমরা ভীষণভাবে কৃতজ্ঞ। প্রথমেই একটা ছোট গল্প দিয়ে শুরু করি। সেটা হচ্ছে সেদিন অনেক প্রথমে একটা গল্প দিয়ে শুরু করি। সেদিন ছিল খুব হাওয়ার রাত, খোয়াই জুড়ে রাস পূর্ণিমার গোল হলুদ চাঁদের আলো। হঠাৎ করে শান্তিনিকেতনে একটা টেলিগ্রাম এলো এবং জব্বার পকেট থেকে টেলিগ্রামটা বার করে কবি কিছুক্ষণ পূর্ণিমা চাঁদের দিকে চেয়ে রইলেন। তারপর উদাস চোখে তার সচিব নেপালচন্দ্র রায় তাকে দিয়ে বললেন, এই নিন নেপালবাবু, আপনার ড্রেন তৈরির টাকা। অর্থাৎ নোবেল পুরস্কার এসেছে। নোবেল পুরস্কার প্রাপ্তির টাকা দিয়ে প্রথম যেটা রবীন্দ্রনাথের মাথায় এসেছিল সেটা হচ্ছে শান্তিনিকেতনের ড্রেন তৈরি করতে হবে। আর এই রকম একটি মানুষকে নিয়ে আমাদের কিনা শুনতে হচ্ছে যে তিনি জনপ্রিয় কিন্তু প্রাসঙ্গিক নন। 1913 সালে সেই গভীর রাতে কবি একা পুরস্কার পাননি। এক পরাধীন উপনিবেশ প্রথমবার বিশ্বসভায় সাহিত্য দিয়ে নিজের খ্যাতিটাকে ছিনিয়ে এনেছিল। ইপসিতা যেটা বললো খুব ভালো বলেছে, কিন্তু আমার মনে হলো ইপসিতার লজিকে দুটোর কথা বলবো। প্রথমত হচ্ছে জনপ্রিয় মানে যদি প্রাসঙ্গিক না হয় তাহলে আমরা এতদিন অক্সিজেন নিয়ে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি, তাহলে অক্সিজেন তো খুবই জনপ্রিয় হয়ে গেছে, পুরনো হয়ে গেছে, তাহলে আর আমরা অক্সিজেনটাকে আর নিঃশ্বাসে নেব না, এবার থেকে বরং নাইট্রোজেন নিয়ে আমরা নিঃশ্বাস নেব। সেটা তো হয় না। আর দ্বিতীয় কথা হচ্ছে রবীন্দ্রনাথ কখনোই একজন শুধুমাত্র সাহিত্যিক নন। শুধু সাহিত্যের মানদণ্ডে রবীন্দ্রনাথকে মাপা যায় না। রবীন্দ্রনাথ ওয়াজ দ্য গ্লোবাল থট লিডার। উনি কোনো ধর্মীয় বা রাজনৈতিক অবতার হতে চাননি যে তাকে আজকে কোথাও ছবি হয়ে ঝুলতে হবে কোনো মন্দিরে, তার দরকার নেই। রবীন্দ্রনাথ ছিলেন একজন বিশ্ব মানবতার, বিশ্ব আধুনিকবাদের প্রবক্তা, যিনি বলেছিলেন স্টপ লুকিং এট দ্য ওয়েস্ট অ্যান্ড বি ইয়োর অরিজিনাল। ইন্ডিয়া শুড ফাইন্ড হার সোল। এবার আসি যে কী কী দিকে রবীন্দ্রনাথ জনপ্রিয় সেগুলোতে। প্রথমেই আসি যে জনপ্রিয় হলে যদি প্রাসঙ্গিক না হয়, সেটা আমাদের এখন সব থেকে বড় উদাহরণ হতে পারে রিস্ট ওয়াচ। কারণ এখন সবারই মোবাইল রয়েছে, কিন্তু তবুও আমরা সবাই ঘড়ি পরি কেন? তার মানে এটা নয় যে আমাদের কাছে রিস্ট ওয়াচ আর প্রাসঙ্গিক নয়। কেউ নতুন এলেই যে পুরনোটা অবসোলেট হয়ে যাবে, এটা খুব ভুল। দ্বিতীয়ত বলি যে এবার আসি আমাদের মানুষের মনের দিকে। মানুষের মনে যে নবরস, আমাদের যে 9টা অনুভূতি হয় মনে, ভালোবাসা, দুঃখ, বেদনা, কষ্ট, অবিশ্বাস, প্রত্যেকটা ফেজে আমরা রবীন্দ্রনাথকে পাই। প্রত্যেকটা ফেজে। আপনি এখনকার আমাদের জেন জি 3 মিনিটে প্রেমে পড়ে হয়তো ইনস্টাগ্রাম কি ফেসবুকে স্ট্যাটাস দিল যে ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো, কিংবা কোনো মেয়ে লিখলো যে হে সখা মম হৃদয়ে রহ। আবার 4 দিনের দিন যখন ব্রেকআপ হয়ে গেল তখন লিখলো কেটেছে একেলা বিরহের বেলা আকাশ কুসুম চয়নে। সুতরাং আমাদের মানবিকতার দিকে, মনের অনুভূতিতে এমন কোনো অবস্থা নেই যেখানে রবীন্দ্রনাথ বিরাজমান নয়, সেটা গান দিয়ে হোক, কবিতা দিয়ে হোক। আসি মেন্টাল হেলথের ব্যাপারে। এখন যেটা নিয়ে খুব আলোচনা হচ্ছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে যে বিশ্বে প্রতি 8 জনের মধ্যে 1 জন ডিপ্রেশনে ভুগছেন। এই নিয়ে কত কি আসছে, হুয়ের আসছে মেন্টাল অ্যাকশন প্ল্যান, আমাদের ভারত সরকারের আসছে টেলি মানুষ প্ল্যান। রবীন্দ্রনাথ সেই কবে 1914 সালে তার পুত্রকে লিখছেন, রথীন্দ্রনাথকে, আমার মাথায় মৃত্যুর চিন্তা আসছে। কি পাননি ভদ্রলোক জীবনে? স্ত্রী মারা গেছেন, পুত্র মারা গেছেন, কন্যা মারা গেছেন, বৌদি কাদম্বরী মারা গেছেন, একের পর এক শোক। তারপরও তিনি কিন্তু ফিলিং লো বলে ফেসবুকে কোনো স্ট্যাটাস দেননি, বরং তিনি নিজের কাছে নিজের যন্ত্রণাটাকে শিল্প বানিয়েছেন, যেটা এখনকার দিনে বলা হয় ক্যাথারসিস। নিজের যন্ত্র দিয়ে শিল্প বানিয়ে তার ওষুধ হিসেবে তৈরি করেছেন গীতাঞ্জলির কবিতাগুলোকে। যে গীতাঞ্জলির কবিতা আজও যদি আমরা পড়ি, সেগুলো যে কোনো মানুষের মানসিক স্বাস্থ্যের পক্ষে সেটা একটা বিরাট বড় ওষুধের প্রতিষেধকের কাজ করতে পারে। চলে আসি এরপর তার পরের জীবনে, যখন তিনি নিজে পশ্চিমে যাচ্ছেন, সিগমুন্ড ফ্রয়েডের সঙ্গে দেখা করছেন। ফ্রয়েড যখন তত্ত্ব দিচ্ছেন যে ইড, ইগো আর সুপার ইগো, তখন উনি নস্যাৎ করে দিচ্ছেন ফ্রয়েড তত্ত্ব। উনি বলছেন যে হোয়াই শুড ইউ অ্যাকসেপ্ট এভরিথিং দ্যাট ফ্রয়েড সেজ। তার কারণ উনি কবে তার আগে লিখে গেছেন, আলো অন্ধকারে যাই ডুবে ভেসে, তুমি ছিলে
সাথে। বুঝতেই পারছেন এই লোক যদি আজকে বেঁচে থাকতেন তাহলে নেটফ্লিক্সে এনাকে নিয়ে একটা সিরিজ হতো, স্টে কাম উইথ রবীন্দ্রনাথ। এবার আসি নারী স্বাধীনতায়। নারী স্বাধীনতার ইপ্সিতা বললেন যে মেয়েদের এখনকার সাম্যবাদ, বিনোদিনী, মৃণাল, চারুলতা, তখনকার দিনে উনি যে গল্পের চরিত্রগুলো বানিয়েছিলেন এক একটা তো ফেমিনিস্ট ম্যানিফেস্টো। বিনোদিনী তখনকার দিনে বাল্য বিধবা হয়ে সে নিজের প্রেমের কথা অসংকোচে প্রকাশ করছে, চারুলতা গৃহত্যাগ করছে, মৃণাল স্ত্রীর পত্রে লিখছে যে আমি আপনাদের ঘরের মানুষ হয়ে বসে থাকতে আসিনি। শুধু তাই নয়, চতুরঙ্গ নাটকে দিনেন সে পরিষ্কার জানাচ্ছে তার শরীরী চাহিদার কথা। তখনকার দিনে শুধুমাত্র তিনি কিন্তু সাহিত্য রচনা করেননি। আমি এখন সাম্প্রতিক জানিয়ে কাজ করছি, উল্লাসকর দত্ত আসামিনী শিলচরে তার প্রয়াণ হয়েছিল। উল্লাসকর দত্তকে যখন আলিপুর আদালতে ফাঁসির সাজা দেওয়া হচ্ছে, তিনি গেয়ে উঠছেন, বিধির বাঁধন কাটবে তুমি এমনি শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান। যে ফাঁসির সাজা পেয়ে, মৃত্যুদণ্ড পেয়ে, এবং ইপ্সিতা কমলা ভট্টাচার্য নাম বলল, কমলা ভট্টাচার্য 16 বছরের একটি মেয়ে শিলচরে যে এন্ট্রান্স পরীক্ষা দেওয়ার পরের দিনই ভাষা আন্দোলনে নিহত হয়েছিল, সে যখন মারা যাচ্ছে তখনও কিন্তু তার মুখে রবীন্দ্রসঙ্গীত ছিল। শুধু কমলা ভট্টাচার্যের নয়, কমলা ভট্টাচার্য, কানাইলাল নিয়োগী, আরও যে কজন 11 জন শহীদ, তাদের অনেকেরই মুখে ছিল রবীন্দ্রসঙ্গীত। সুতরাং রবীন্দ্রনাথ যিনি নাইট উপাধি ত্যাগ করেছিলেন, তখন যখন সবাই লালায়িত ছিলেন স্যার শোনার জন্য, তিনি পরোয়া করেননি। জালিয়ানওয়ালাবাগের জন্য তিনি ছুঁড়ে ফেলে দিয়েছিলেন নাইট উপাধি। তিনি বঙ্গভঙ্গের পরে শুধুমাত্র কাগজ কলম নিয়ে ঘরে বসে থাকেননি, তিনি স্বদেশী সমাজ গড়ে তুলেছেন। তিনি রাখি পরিয়েছেন। বঙ্গভঙ্গের সময়কার কাগজের আর্টিকেল পড়লে জানা যায় যে যেদিন বঙ্গভঙ্গ হচ্ছে অফিসিয়ালি 16ই অক্টোবর 1905, সকাল থেকে হিন্দু মুসলিম উঁচু নিচু জাত নির্বিশেষে একে অন্যের হাতে রাখি পরিয়ে বোঝাচ্ছে যে হিন্দু মুসলিম নাই নাই, আমরা সবাই ভাই ভাই। কে বুঝিয়েছিলেন? রবীন্দ্রনাথ। সুতরাং এরকম সব কিছুতে এখানে বিশিষ্ট চিকিৎসক ডক্টর কুণাল সরকার রয়েছেন, তার সামনে চিকিৎসা নিয়ে কিছু বলাটা আমার ধৃষ্টতা। স্টিল বলবো যে এখন আমরা খুব কথা বলছি যে ADHD, অটিজম স্পেকট্রাম, বাইপোলার ডিসঅর্ডার, থেরাপি, কাউন্সিলিং। কত বছর আগে একজন মানুষ লিখে গেছেন, হৈমন্তী মেয়েটি ঠিক সাধারণ মেয়েদের মতো ছিল না, বলাই যে গাছকে ভীষণ ভালোবাসতো। উনি তাদের পাগল বলেননি, উনি তাদেরকে ভালোবেসেছেন, উনি তাদেরকে বলেছেন ওনারা অনন্য, ওরা আলাদা। সুতরাং সময়ের সঙ্গে কত সময়ের থেকে এগিয়ে থাকলে একজন মানুষ তখনকার দিনে, ইপ্সিতা বলল ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, ন্যাশনাল এডুকেশন পলিসিতে কি বলা হচ্ছে? এডুকেশন ইজ শুড বি লাইক আ প্লেয়িং। অত বছর আগে লোকটা শান্তিনিকেতনে কি করে গেছে? শান্তিনিকেতনে পাখি, গান, আশ্রমে, বাগানের মধ্যে খেলতে খেলতে পড়াশুনো, কোনো রকম সিলেবাস ছাড়া। আমার তো মনে হয় যে এনইপি ইজ নাথিং বাট রবীন্দ্রনাথের শান্তিনিকেতন ভার্সন 2.0। সুতরাং এক্ষেত্রে আমি বলি যে এই রবীন্দ্রনাথ অপ্রাসঙ্গিক এই কথাটা একেবারেই ওই অক্সিজেন নাইট্রোজেনের মতো। সাম্প্রতিক যুগে যেখানে সব কিছুই সাময়িক, সেখানে ফেসবুক ক্যাপশন থেকে ইনস্টাগ্রাম রিল সবেতেই রবীন্দ্রনাথ এখনও ট্রেন্ডিং, এবং বাংলা সিনেমাও। তিনি ছিলেন কন্টেন্ট ক্রিয়েটর বিফোর দ্য কন্টেন্ট ক্রিয়েশন ওয়াজ আ ক্যারিয়ার। তিনি এত বড় কন্টেন্ট ক্রিয়েটর ছিলেন, এবং তার বিভিন্ন পংক্তি এখনও টেড টকের থিম হতে পারে। এবং আমি শিওর যে এখন যদি রবীন্দ্রনাথ থাকতেন, চ্যাট জিপিটির কোনো একটা সেকশন খুলতো টেগোর জিপিটি দিয়ে, এবং মুরাকামি হয়তো তাকে কোনো রকম ট্যাগ করে স্পটিফাইতে একটা টেগোর টক্স বানাতেন, কিংবা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম হয়তো ক্রিয়েটিভ ইকোনমি, যেটা তিনি রুরাল ইকোনমিকে কীভাবে আপলিফ্ট করা যায় শান্তিনিকেতনের সেখানকার প্রান্তজনের মানুষদের দিয়ে তিনি দেখিয়ে দিয়েছিলেন, তা থেকে হয়তো ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম কিছু একটা শিখতে পারতেন। এখন যাকে আমরা বলি পরিবেশের গ্রেটা থুনবার্গ, যে হাউ ডেয়ার ইউ, কতদিন আগে সেই মানুষটা বৃক্ষরোপণ উৎসব করে গেছেন শান্তিনিকেতনে। সুতরাং আমরা কিছুই করছি না, উই আর জাস্ট লিভিং আন্ডার হিজ শেড। সুতরাং আজকের দিনে রবীন্দ্রনাথ অত্যন্তভাবে প্রাসঙ্গিক, এবং আই এম শিওর যে এখন যদি রবীন্দ্রনাথ থাকতেন, ওনাকে তো এই সমস্ত জায়গায় ডাকা হতোই। উনি কান উৎসবেও যেতেন, মেটগালাতেও যেতেন, এবং সেখানে গিয়ে তার নামে খবর হতো যে Tagore did not dress for the occasion dressed itself for him. Thank you. নমস্কার। বাহ! তো দেবারতীর বলার থেকে প্রথম উপলব্ধি হলো গলায় সুর থাকলে অনেক সুবিধা হয়। তো আমি হাজারও চেষ্টা করলেও এই বাচনভঙ্গি নকল করতে পারবো না, কারণ আমি যদি গান ধরার ধৃষ্টতা দেখাই মুহূর্তের মধ্যে হল খালি হয়ে যাবে। তো বাহ, ভারী সুন্দর বললে দেবারতী।
তো সেই নভেম্বরের রাত্রে যখন বোধহয় গরুর গাড়ির মধ্যে রবীন্দ্রনাথ সেই নোবেল প্রাইজের টেলিগ্রামটা খুঁজেছিলেন, তুমি খুলেছিলেন, তুমি ডিপ্রেশনের কথা বললে তো একটি মানুষের ভীষণ ডিপ্রেশন হয়েছিল সেই মুহূর্তে, এবং তার নাম হলো স্বনামধন্য ইংরেজি সাহিত্যিক টমাস হার্ডি। কারণ সেই বছর 13 জনকে টপকে, তখন ওএমআর শিটের ব্যবস্থা ছিল না, তখন এসএসসিও নোবেল পুরস্কারটা দিত না, কিন্তু কোনো একটা ভাবে 13 জনকে টপকে টমাস হার্ডির মাথার ওপর দিয়ে রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেলেন। এবং বেচারা টমাস হার্ডি তারপরে 24 বার মনোনীত হয়েও একবারও মৃত্যু তার নোবেল পুরস্কারটা জোটেনি। দ্যাট ওয়াজ হিজ বেস্ট চান্স। এই হলো আমাদের কথা। তিনি রবীন্দ্রনাথের একাকিত্বর কথা বললেন, কিন্তু সেই সময় মনে রাখতে হবে যে রবীন্দ্রনাথ শুধু তার ব্যক্তিগত জীবনে তার একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছিলেন না, রবীন্দ্রনাথ সেই সময় মনে রাখতে হবে যে রবীন্দ্রনাথ ওয়াজ পলিটিক্যালি ডাইভোর্সড ফ্রম ইন্ডিয়া। আমাদের তখনকার যে রাজনীতির মূল ধারা, যে স্বাধীনতা সংগ্রামের যে বিভিন্ন কারেন্টস অ্যান্ড কাউন্টার কারেন্টস চলছে, তখন রবীন্দ্রনাথ নিজেকে তার থেকে অনেক দূরে সরিয়ে নিয়েছেন। এবং রবীন্দ্রনাথের মধ্যে যে ডিপ্রেশন ফ্রম হিজ আইসোলেশন, সেই আইসোলেশনে রবীন্দ্রনাথ বলেছেন যে একাধিকবার মনে হয়েছে যে তার বেঁচে থেকে কি হবে। কিন্তু সাংঘাতিক, আমরা বৈভব রঘুবংশীর ওপেনিংয়ের পরে জসপ্রীত বুমরার একটা সাংঘাতিক রিবাটাল শুনলাম, এবং একই বলে সোফার আ ভেরি সাকসেসফুল ডিবেট। এবং আজকের ডিবেটের এই তীক্ষ্ণতা, ডিবেটের এই উত্তাপ, ডিবেটের এই যুক্তির লড়াইকে চালিয়ে নিয়ে যেতে আমাদের সামনে আসছে শুভ্রজিৎ, দ্য ফ্লোর ইজ ইয়ার্স। শ্রদ্ধেয় মডারেটর, আমার পক্ষে এবং বিপক্ষের বক্তারা এবং আপনারা সকলে, আজকের এই বিষয়টি যেখানে বলা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর যতটা জনপ্রিয় ততটা প্রাসঙ্গিক নন, আয়োজকেরা আমি নিশ্চিত এই শেষ দুটো শব্দের পরে আরো অনেকগুলো শব্দ এখানে ঘোরাফেরা করছে। আমি সেই অর্বাচীন অন্তত নই যে বলবে কোথাও দাঁড়িয়ে যে রবীন্দ্রনাথ অপ্রাসঙ্গিক, কিন্তু আমি সেই নিম্ন মেধার এক যুবক যে বলতে চাই চিৎকার করে, রবীন্দ্রনাথ যে স্বপ্ন দেখেছিলেন, রবীন্দ্রনাথ যে দেশ এবং কালের কথা বারবার করে বলে গেছেন, সেখানে তিনি আজকের দিনে দাঁড়িয়ে অপ্রাসঙ্গিক, অপ্রাসঙ্গিক এবং অপ্রাসঙ্গিক। এক হাতে তার দৈব কলম, আরেক হাতে তার চাবুক। তিনি জানতেন নিজেকে মারতে, কখন কোথায় কিভাবে মারতে হবে, থামতে হবে, দৌড়তে হবে, সেটা রবীন্দ্রনাথ শিখিয়েছেন আমাদের। সমী যখন মারা যাচ্ছেন তিনি গোরা লিখছেন। আজকের দিনে এমন একজন বাবার কথা চিন্তা করুন যে যেদিন তার কন্যা মারা যাবেন বেলা, তিনি বঙ্গভঙ্গ হবে কিনা তা নিয়ে অধিবেশন করছেন রাত 10:30 পর্যন্ত। এবং আমরা সবাই জানি যে সুন্দর ত্রিবেদী তাকে, রাবেন্দ্র সুন্দর ত্রিবেদী তাকে জিজ্ঞাসা করছেন, ঠাকুর আপনার মেয়েটি কেমন আছে? রবীন্দ্রনাথ বললেন ও তো সকালে মারা গেছে। এই রবীন্দ্রনাথ আজকে কতটা প্রাসঙ্গিক বা আমরা তাকে কতটা প্রাসঙ্গিক করতে পেরেছি, এই নিয়ে বিতর্ক সভা। রবীন্দ্রনাথের সৃষ্টি, তার কর্ম, তার জীবন, তার ইতিহাস, তার দর্শন, এগুলো তো এভারেস্টের মতো, এগুলো তো সমুদ্রের মতো, এগুলো তো আকাশের মতো উঁচু। আমরা কারা যে তাকে স্পর্শ করব? কিন্তু আসুন আমরা একবার ফিরে যাই। সুচিত্রা মিত্র আমাকে রাজধানী হোটেলের ঘরে বসে সাক্ষাৎকার দিচ্ছেন, বলছেন আমার সেই দিনটা জীবন থেকে শুধু বাদ দিয়ে দিতে ইচ্ছে করে যেদিন কলেজ স্ট্রিটের ছাদ থেকে দাঁড়িয়ে আমি দেখছি রবীন্দ্রনাথের দাঁড়ি আর চুল টেনে টেনে ছেঁড়া হচ্ছে। এই রবীন্দ্রনাথই তো বারবার বলে গেছিলেন আমার মৃত্যুর পরে কেউ তোমরা জয়ধ্বনি করো না। আমরা বাঙালি হিসেবে, একটি জাতি হিসেবে রবীন্দ্রনাথের ওই সামান্য একটি কথা মানতে পারিনি। আমরা চিৎকার করে সেদিন শ্মশান ঘাট পর্যন্ত বলেছি সবাই মিলে, জয় গুরুদেবের জয়, জয় রবীন্দ্রনাথ কি জয়, জয় রবীন্দ্রনাথ কি জয়। তিনি কার কাঁধ থেকে কার কাঁধে গেলেন নিজেও বলতে পারবেন না। সেই রবীন্দ্রনাথ কি প্রাসঙ্গিক আজকের দিনে? আসুন আমরা সবাই মিলে একবার ফিরে যাই 1942 সালে। আপনারা জানেন 1911-তে রবীন্দ্রনাথ ডাকঘর রচনা করছেন। সেই ডাকঘর রচনার নাটক জিউইশ ডাক্তার তার অনাথ আশ্রমের 200 জন বাচ্চাদের দিয়ে নিয়মিতভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করান। কখনো ওরা করে, কখনো তারা করে। একটি কনসেন্ট্রেশন ক্যাম্পে একজন জিউইশ ডাক্তার আজ থেকে এতগুলো বছর আগে যখন ডাকঘর নাটক বাচ্চাদের দিয়ে অভিনয় করায়, আমরা কি দেখলাম? রবীন্দ্রনাথের মৃত্যুর ঠিক 1 বছর পরে 1942 সালের আগস্ট মাসে ওই 200 জন বাচ্চাকে রাজপথ দিয়ে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাওয়া হয়েছে। একটি কনসেন্ট্রেশন ক্যাম্পে নিয়ে বলা হয়েছে তোমরা রবীন্দ্রনাথের নাটক করেছো,
তোমাদেরকে মেরে ফেলা হবে, ওই শিশুদের মেরে ফেলা হলো। ইতিহাসে তো আছে এটা। ওই রবীন্দ্রনাথকে প্রাসঙ্গিক বলছেন আপনারা? আপনারা যারা আজকে বিরোধী হয়ে আমাদের এখানে কথা বলতে এসেছেন, আপনারা কি সেই রবীন্দ্রনাথের হয়ে কথা বলতে এসেছেন যারা 24-25 বছর পরে যে নোবেলটি চুরি গেছে, আমরা কোনোদিন কোথাও এক জায়গায় দাঁড়িয়ে মানববন্ধন করে বলেছি ওই নোবেলটি দরকার, ফিরিয়ে দিন? লজ্জা লাগে না আমাদের একটি জাতি হিসেবে একজন মানুষকে শুধুমাত্র হিমালয় আর হিমালয় কিংবা গুরুদেব বানাতে 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 আমরা বারবার তার আদর্শ থেকে বিচ্যুত হয়েছি? তিনি সেই জায়গায় অপ্রাসঙ্গিক, রবীন্দ্রনাথ অপ্রাসঙ্গিক নন। আমরা তাকে প্রাসঙ্গিক করে রাখতে পারিনি, এখানে সেই কথাটাই বারবার বলা হয়েছে। ভেতরে বিতর্ক সভার যে লুকানো শব্দগুলো থাকে তাকে অনুধাবন করতে হবে। আসুন আমরা সবাই মিলে একবার মনে করি আজ যে রবীন্দ্রনাথ শেষ বয়সে এসে তার নিজের চুলদাড়ি কাটছেন, তিনি বলছেন যে আমি আরো একবার নিজেকে ভাঙতে চাই। যে রবীন্দ্রনাথ উঠে দাঁড়াতে পারেন না, যে রবীন্দ্রনাথ ঠিকভাবে কথা বলতে পারেন না, তিনি ফিরে এলেন, অপারেশনের পরে তার জ্ঞান চলে গেল। সেই রবীন্দ্রনাথের দিকে তাকিয়ে আশ্রম কন্যারা কি বলেছিলেন সেদিন? ওই রবীন্দ্রনাথ প্রাসঙ্গিক বলছেন। আসুন আমরা সবাই মিলে একবার স্মরণ করি একটু শাল দিয়ে দিয়ে। আমাদের এখানে তিস্তা পারের বৃত্তান্ত আপনারা সকলেই পড়েছেন। একবার মনে করুন দেবেশ রায় তার বইয়ের উৎসর্গ পাতায় কি লিখছেন? তিনি লিখছেন এই বৃত্তান্ত তারা কোনোদিনই পড়বে না, এই পারে তারা জীবনের পর জীবন বাঁচবে। আমরা ঠিক তাই করেছি। আমরা সবাই মিলে রবীন্দ্রনাথের 8টা কিংবা 16.5টা গান মুখস্থ করেছি, কয়েকটা কবিতা পড়েছি বা সবগুলো নাটক পড়েছি এবং বলছি রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ, অথচ আমাদের খুমলুঙে কোথাও কোনোদিন একটি রবীন্দ্রসঙ্গীত গাওয়া হয়নি। ওই রবীন্দ্রনাথকে প্রাসঙ্গিক বলছেন? রাজপরিবার 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 রাজপরিবার, রবীন্দ্রনাথ 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 বলছি। কোথায় ইতিহাস? যিনি বলছেন যে আমাকে মহারাজা বলুন, আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই মহারাজা, আপনি কবে একবার ত্রিপুরাতে রবীন্দ্রনাথকে নিয়ে একটি সেমিনার করেছেন গত 30 বছরে? ওই রবীন্দ্রনাথকে প্রাসঙ্গিক বলছেন? আমি শুধু এইটুকুই বলতে চাইছি, রবীন্দ্রনাথ অসাধারণ, রবীন্দ্রনাথ তো আকাশ আর পৃথিবীর মতো, কিন্তু কোথায় তার ইতিহাস? আমাদের রাজ্যে কোথাও কি একটি রবীন্দ্র মিউজিয়ামের প্রয়োজন ছিল না? একটি আর্কাইভের প্রয়োজন ছিল না? তথ্য সংস্কৃতি দপ্তরে গিয়ে আমরা যখন রবীন্দ্রনাথের কোনো পুরনো ছবি চাইবো বা বই চাইবো, যদি আপনারা যান সেই অভিজ্ঞতাকে আপনারা প্রাসঙ্গিকতা বলছেন? আসুন আমরা সবাই মিলে একবার স্মরণ করি সেই রবীন্দ্রনাথকে, যে রবীন্দ্রনাথ 2023 সালে বাংলাদেশে 21শে ফেব্রুয়ারির বই মেলার সময় ঢাকা ফাইন আর্টস একাডেমির ছাত্রছাত্রীরা একটি রবীন্দ্রনাথের মূর্তি দাঁড় করালেন, তার মুখে কালো কাপড় দিয়ে দিলেন, তার হাতে গীতাঞ্জলি দিলেন। সেই রবীন্দ্রনাথকে পরের দিন সকালবেলা ভেঙে ফেলা হলো, তছনছ করে দেওয়া হলো। যিনি প্রধান তিনি এসে বলছেন আমরা করেছি। সেই রবীন্দ্রনাথকে বাঙালি জাতি আজ প্রাসঙ্গিক বলছেন? আসুন আমরা সবাই মিলে একবার স্মরণ করি লজ্জায়, বাংলাদেশের জাতীয় সঙ্গীত নিয়ে গত কয়েকদিন আগে একজন আর্মি জেনারেল প্রাক্তন তিনি যখন বলছেন এটা আমাদের গান হতে পারে না, এটা ওপারের রবি দাদুর গান, তাকে নিয়ে উদীচী শিল্পী গোষ্ঠী সারা দেশ জুড়ে আন্দোলন করে বলছে এই গানটা গাইতে হবে জেলায় জেলায় পাড়ায় পাড়ায়, এটাই আমাদের গান। কতগুলো বছর পরে ওই রবীন্দ্রনাথকে প্রাসঙ্গিক বলছি আমরা সবাই মিলে আজকের এই দিনে আসুন একবার স্মরণ করি 1922 সালে সেই রবীন্দ্রনাথকে, যিনি বিশ্বভারতীর জন্য অর্থ সংগ্রহ করতে বেরিয়েছেন, যিনি সবরমতী আশ্রমে গিয়ে বক্তৃতা করছেন এবং সেই বক্তৃতার বিষয়বস্তুগুলোকে একবার ভাবুন, একটি লাইনকে আপনারা নিজেদের জীবনে অনুধাবন করে বলুন আমরা কি সেই রবীন্দ্রনাথকে আজকের দিনে প্রাসঙ্গিক বলছি? আমরা কি 1930 সালের 125টি ছবি নিয়ে ফ্রান্সে যে রবীন্দ্রনাথ প্রথম তার জীবনের চিত্র প্রদর্শনী করছে, কারণ এই দেশের কোথাও 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 তাকে জায়গা দেওয়া হয়নি একটি চিত্র প্রদর্শনী করার, সবাই বলছে পাগল বুড়ো লোক কি ছবি আঁকে এগুলো, সেই রবীন্দ্রনাথকে প্রাসঙ্গিক বলছি? আপনারা একবার ভেবে দেখুন তো আমাদের রাজ্যে শেষ কবে রবি ঠাকুরের সবগুলো ছবি এক জায়গায় দেখেছেন? আমরা সবাই মিলে একবার স্মরণ করি গান্ধীজি 1936 সালে সেই ঘটনা, বিড়লার কাছে হাত পেতে বলছেন 60,000 টাকা দিন, তিনি রবীন্দ্রনাথকে গিয়ে দিচ্ছেন, কারণ ভিক্ষা করে 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 রবীন্দ্রনাথ ক্লান্ত এবং ব্যর্থ হয়ে বলছেন আমার পাশে কেউ নেই, দিচ্ছে না, বিশ্বভারতীর কি হবে? ওই রবীন্দ্রনাথকে প্রাসঙ্গিক বলছি। যে রবীন্দ্রনাথ 1939 সালে জওয়াহরলাল নেহরু এবং নেতাজি সুভাষচন্দ্র বসুকে তার কাছে ডাকছেন, তারা যাচ্ছেন তার মৃত্যুর 2 বছর আগে দেশ নিয়ে কথা বলতে, সেই রবীন্দ্রনাথকে প্রাসঙ্গিক বলছি যার একটি কথাও আমরা আর মনে রাখি না। যে রবীন্দ্রনাথ 1941 সালে তার মৃত্যুর শেষ সময় লগ্নে বাণী হিসাবে সভ্যতার সংকট বলছেন, সেটি লেখা হচ্ছে, তাতে বলা হচ্ছে মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ। এখানে আমরা যতজন আছি একবার চোখ বন্ধ করে বুকে হাত দিয়ে বলুন তো প্রত্যেকদিন সকালবেলায় বাড়িতে যে মহিলাটি কাজ করতে আসে তাকে অবিশ্বাস করি না?
ওই রবীন্দ্রনাথকে প্রাসঙ্গিক বলছি। আমরা সবাই মিলে সেই রবীন্দ্রনাথকে আজকে প্রাসঙ্গিক বলছি, যে রবীন্দ্রনাথ 125 বছর আগে কলকাতায় ত্রিপুরার মহারাজা রাধাকিশোরের সংবর্ধনা ও বিসর্জন নাটকে কবি রঘুপতির অভিনয় করতে করতে যে বিষয়টি বলেছিলেন, আমরা আদালতে গিয়ে চূড়ান্ত ভাবে লড়াই করে বলছি বলিটা চাই, বলিটা চাই, একটু বলি করতে দিন না। ওই রবীন্দ্রনাথকে প্রাসঙ্গিক বলছি। আমাদের আজকের এই আলোচনায় এবার শেষ করতে হবে। আমি শুধু এই দিয়ে শেষ করতে চাই, বিদ্যাসাগরকে নিয়ে রবীন্দ্রনাথ নিজেই লিখছেন, আমরা আরম্ভ করি শেষ করি না, আড়ম্বর করি কাজ করি না, যাহা বিশ্বাস করি পালন করি না, আমরা অহংকার দেখাইয়া পরিতৃপ্ত থাকি, পরের একটি লইয়া আকাশ বিদীর্ণ করিতে থাকি, পরের চক্ষে ধুলি নিক্ষেপ করি আমাদের পলিটিক্স। এই দুর্বল, ক্ষুদ্র, হৃদয়হীন, কর্মহীন, দাম্ভিক, তার্কিক জাতির প্রতি বিদ্যাসাগর ঠিক বিপরীত ছিলেন। এই জাতি তাকে প্রাসঙ্গিক করবেন কোনো একদিন, রবীন্দ্রনাথ প্রাসঙ্গিক হবেন কোনো একদিন। সুব্রজিৎ, ধন্যবাদ। তুমি যতটাই তথ্য নির্ভর, ততটাই তোমার তথ্যের স্রোতের সঙ্গে সঙ্গে মনে হচ্ছিল যে টাইম ওয়াজ আনকাইন্ড টু হিম। 1934 সালের কথা তুমি বললে। 1934-এর সময় যখন সূর্য সেনের ফাঁসি হচ্ছে, সেই সময়, তার কাছাকাছি সময় রবীন্দ্রনাথ প্রকাশিত করলেন 4 অধ্যায়। সেই রবীন্দ্রনাথ যিনি সময়ের জনপ্রিয়তাকে তিনি খুব একটা গ্রাহ্য করতেন না, তার যা মতামত, তার যা মন, রবীন্দ্রনাথ সেই পথেতেই চলতে। তবে হ্যাঁ, রবীন্দ্রনাথ সময়ের সঙ্গে পাল্লা দিয়ে হেঁটেছেন, কিন্তু সময় রবীন্দ্রনাথের সঙ্গে সুবিচার করেছে কিনা সেটা আজকের সভার একটা মৌলিক এবং প্রধান প্রশ্ন। এবং সেই প্রশ্নটাকে আবার অন্য দিক দিয়ে আমাদের সামনে রাখবে নন্দিনী ভট্টাচার্য। সবাইকে শুভ সন্ধ্যা। উড়ান এবং সিডিসির কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ যে আমাকে এই সভায় কথা বলার জন্য ডাকা হয়েছে, কারণ আমি তো একেবারে সম্পূর্ণ একটা ভিন্ন প্রেক্ষিতের কাজ করি, এবং এই জন্য আরও বেশি কৃতজ্ঞ যে অনেক দিন বাদে একটা অন্য কিছু বলার সুযোগ পেয়েছি। মানে যে বিষয় নিয়ে সর্বদাই গত 8 বছর ধরে কথা বলে চলেছি, তার বাইরে টা কিন্তু অনেকটা আয়নার সামনে দাঁড়ানোর মতন, সরাসরি মুখোমুখি হতে হয় নিজের ভেতরের ভয়, সংকট, স্বার্থ ভান করা আত্মবিশ্বাসের সঙ্গে। তাই আমরা সহজেই বলতে পারি রবীন্দ্রনাথ পুরনো হয়ে গেছেন। আসলে তিনি এতটা আপ টু ডেট যে আমাদের মানসিক অপারেটিং সিস্টেমে না তার ভার্সনটাই চলে না। তিনি আধুনিক নন, এই অভিযোগ যারা করেন তারা জানেন না কালান্তরের ভাষা শুধুমাত্র আধুনিকতা নয়, ভবিষ্যতের পূর্বাভাস। তার নবযুগ কোনো রাষ্ট্রের মনোযোগ পুরোবার ভাষা নয়, বরং আত্মার দিগন্তে ডানা মেলা বলাকা। আমরা তাকে কি করছি বলুন তো? বইয়ের পৃষ্ঠায়, গানের রেকর্ডে, স্ট্যাটাসের নিচে কিছু পংক্তিতে রাখতে চাইছি, কিন্তু আমাদের ভেতরকার যে আলো আধারিটা দ্বিধাদ্বন্দ্ব, সেখানে জায়গা করে দিতে খুব একটা পারছি না। কারণ তিনি সহজ ছিলেন না, তিনি সত্য ছিলেন। এই যে ধরুন চোখের বালি, যেটা দেবারতী বলছিলেন, চোখের বালির যে বিনোদিনী, এখনো কিন্তু সেটা আমাদের সমাজে একটা বিষময় স্বাধীনতা, যাকে আমরা ভয় পাই। শেষের কবিতার অমিত এখনো প্রশ্ন করে, জীবনের উপসংহার কি আলটিমেটলি প্রেমের অতৃপ্তি? গোড়া বা যোগাযোগে এটা কিন্তু কোনো পুরনো সময়ের দলিল নয়। এগুলো আজও আমাদের ভেতরের অন্ধবিশ্বাস, পরিচয়ের সংকট এবং স্বাধীনতার ব্যর্থ আকাঙ্ক্ষা নিয়ে কথা বলে। গোড়া জানে না সে কে, কুমুদিনী জানে না কাকে ভালোবাসা যায়। এই দ্বন্দ্ব আমাদের মধ্যে আজও আছে, শুধু আমরা তাকে অন্য নামে ডাকি।
যে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবু একলা চলরে, এই যে একাকিত্ব বোধহয় আমাদের সাহস নয়, আত্মপ্রত্যয়ের অনুশীলন। আর তাই তুমি রবে নীরবে হয়ে ওঠে আমাদের অন্তরের নীরব স্বর। আবার ধরুন এই ধর্ম বরাবরই ভারতবর্ষের একটা অন্যতম প্রাসঙ্গিক প্রসঙ্গ। ধর্ম ছাড়া ভারতীয় সাধারণ জীবন প্রবাহ যে সম্ভব এই ভাবনা এখনো কিন্তু বিরল। এই সমকালীন রাজনৈতিক পরিস্থিতিতে ধর্মের প্রাসঙ্গিকতা কিন্তু প্রতিদিন বাড়ছে। যেখানে রাজনীতি ধর্ম ছাড়া অচল, সেখানে দাঁড়িয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দৃষ্টিতে ধর্মের পরিভাষাটা কিন্তু একদম অন্যরকম ছিল। রবীন্দ্রনাথ পৃথিবীর সব ধর্মগ্রন্থ পড়েছিলেন এবং রবীন্দ্রনাথ পড়ে অনুভব করেছিলেন সব ধর্মগ্রন্থ কিন্তু একটাই কথা বলে, কিভাবে ভালোবাসার সম্পর্ক প্রতিষ্ঠা করা যায়। রবীন্দ্রনাথের কাছে ধর্মের পরিভাষা অনেক গভীর এবং অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মতন। তিনি বারবার বলতেন, কোনো প্রাতিষ্ঠানিক ধর্ম আমার ধর্ম নয়, আমি ব্রাত্য, আমি মন্ত্রহীন, আমি পঙ্ক্তিহীন, আমি তোমাদেরই লোক। সেই জন্য রবীন্দ্রনাথের সময় রাজনৈতিক ধর্মের ব্যবহার হয়েছে, তাই রবীন্দ্রনাথ গেদু মিয়াকে বলেছেন ওরা ধর্মকে ব্যবহার করে স্বার্থ লুটতে চায়। আসলে এগুলো হচ্ছে খুব গুরুগম্ভীর কথা। এবার না কতগুলো হালকা কথায় আসবো। যেরকম দেবারতী বলছিলেন না যে নারী স্বাধীনতার ক্ষেত্রে, সব কিছুর ক্ষেত্রে যে আজও রবীন্দ্রনাথ সমান প্রাসঙ্গিক। আমি আরও কয়েকটা কথায় আসবো। যে ধরুন আমি যে বিষয়টা নিয়ে কাজ করি, পুরুষ অধিকার, সেখানেও যদি দেখি না, যখন আমরা ঘাটাঘাটি করি, তো যখন ধরুন কোটেশন দেব, সেখানে রবীন্দ্রনাথ কি লেখেন বলুন তো, যে পুরুষ মানুষের রহস্য যেখানে গভীর, নারী তাহার সমাধান করিতে পারে না। এটা কিন্তু একটা সাংঘাতিক কথা, জানেন তো। বা লিখছেন এই যে 12-13 বছরের বালকের মতন বালাই আর নাই। অথচ আজকে দেখবেন এই 12-13-14 বছরের যে ছেলেরা, তাদের মনোজগতের অন্ধকার নিয়ে না সারা পৃথিবীতে প্রচণ্ড পড়াশোনা হচ্ছে। রিসেন্টলি একটা সিনেমাও আপনারা হয়তো দেখেছেন, অ্যাডোলেসেন্ট। অথচ কত বছর আগে মানুষটি সে কথা বলে গিয়েছিলেন, মানে ফটিক বলে ছেলেটির ক্ষেত্রে, যে এই বয়সের বাচ্চাদের ছেলেদের মতন তারা কিছু বলতে পারে না, তারা কারোর সঙ্গে মিশতে পারে না, তারা মুখ লুকোয়, তারা এই সমস্ত কিছু করে। কতদিন আগে মানুষটি বলে গেছেন, আমরা তাকে অনাধুনিক বলে চালাবার চেষ্টা করছি। আসল ঘটনাটা কিন্তু তাই নয়। আর একটা ভীষণ মজার কথায় আসবো। দেখুন আজ থেকে কত বছর আগে রবীন্দ্রনাথের গান, যে অভয় দাও তো বলি তোমার উইশ কি, জানেন তো, একটি ছটাক সোডার জলে বাকি 3 পোয়া হুইস্কি, এখনো খান নিশ্চয়ই আপনারা, না? আরও আছে, কত কালো রবে বলো ভারত হে, শুধু ডাল ভাত জলপথ্য করে, দেশে অন্ন জলে হলো ঘোর অনটন, আনো হুইস্কি সোডা আর মুরগি মাটন। এরকম আধুনিক কে আছেন বলুন তো, কে আছেন এরকম আধুনিক? তো রবীন্দ্রনাথকে কিন্তু এত সহজে এরকম সরিয়ে দেওয়া যাবে না। যদি বলেন কবে বলে গেছেন নারীরে আপন ভাগ্য জয় করিবার, কেন নাহি দিবে অধিকার। তা আজকের যারা ফেমিনিস্ট, আজকে যারা নারী স্বাধীনতা নিয়ে লড়াই করেন, তারা তো সারাদিন এই কথাটাই নানানভাবে ঘুরিয়ে ফিরিয়ে বলে চলেছেন। আমাদের কেন অধিকার দেওয়া হবে না, আমাদের কেন নিজেরটা বুঝে নেবার কথা বলা হবে না, আমরা আমাদের নিজেদেরটা বুঝে নেব। তো এ তো সেই কথাই, তাই না? তাহলে আজকের যে কথাগুলো আমরা বলছি, সেগুলো তো সেই ওনারই কথা। আজকে ধরুন বলা হচ্ছে তো বিভিন্নভাবে যে গ্রামের উন্নতি, কেমন মানে সেলফ ডেভেলপমেন্ট, বা যেটাকে বলা হয় না যে মানে স্কিল ডেভেলপমেন্ট, সেলফ হেল্প গ্রুপ, এই সমস্ত কিছু, শ্রমের মর্যাদা, এই সব কিছু কিন্তু রবীন্দ্রনাথ বলে গেছেন। তিনি কিন্তু এগুলোই করতে চেয়েছিলেন তার শান্তিনিকেতনের মধ্যে দিয়েও। তাহলে আমরা ঠিক কোন জিনিসটায় এগোলাম? আমার মনে হয় আমরা কোথাও খুব একটা এগোতে পারিনি। বারবার উনি বলেছেন, যেখানে মন্দিরের দেবতা মানুষের দেবতার প্রতিদ্বন্দ্বী, যেখানে দেবতার নামে মানুষ প্রবঞ্চিত, সেখানে আমার মন ধৈর্য মানে না। বাংলাদেশের লোকে শিক্ষার জন্য, অন্যের জন্য, আরোগ্যের জন্য কিছু দিতে জানে না, অথচ নিজের অর্থ, সামর্থ্য, সময়, প্রীতি, ভক্তি সব দিচ্ছে সেই বেদিমূলে, যেখানে সবই নিরর্থক হয়ে যায়। মানুষের প্রতি মানুষের এত নিরুৎসুক, এত উদাসীন্য কোনো দেশে নেই। এর প্রধান কারণ এই যে দেশে হতভগা মানুষের সমস্ত প্রাপ্য দেবতা নিচ্ছেন হরণ করে। এই কথাগুলো কিন্তু আজও প্রাসঙ্গিক, জানেন। এই শতাব্দীর রাজনৈতিক পরিস্থিতি কিন্তু একই চেতনার, একই উদ্দেশ্যের ভুক্তভোগী। তবে আমরা রবীন্দ্রনাথকে জানেন পড়ি না, কারণ তিনি আমাদের মুখোশ খুলে দেন, আমাদের চকমকে আত্মপ্রতিমা ভেঙে দেন, তার উপস্থিতি আমাদের বিব্রত করে। তিনি আমাদের বলতে চান সৌন্দর্য মানে আলংকারিতা নয়, তার সত্যের চোখে চোখ রাখা। আমরা এখন ভয় পাই সত্যকে, এটা কিন্তু একেবারে ভীষণ বড় একটা সত্য। আমরা সত্যকে ভয় পাই। তাই বলি রবীন্দ্রনাথকে পড়া কঠিন, রবীন্দ্রনাথ প্রাসঙ্গিক নন। আসলে রবীন্দ্রনাথকে পড়া মানে তো নিজেকে পড়া, এই ভয়টাই অসহ্য। অবশ্য রবীন্দ্রনাথকে এখন পড়া উচিত নয়, কারণ তিনি আমাদের আত্মবিশ্লেষণে বাধ্য করবেন, তিনি আমাদের আত্মম্ভরিতা ভাঙবেন, তিনি আমাদের দূরে সরিয়ে দেবেন বাহ্যিক বিলাস থেকে, কারণ তিনি আমাদের কমফোর্ট জোনে থাকতে দেবেন না।
তিনি আমাদের মুখোশ খুলে দেখাবেন আমাদের ভেতরটা কতটা খালি বা শূন্য। তার কাছে গেলে জানতে হবে তুমি কার মতো বাঁচো, নিজে কবে বাঁচবে, তাই না? তাই রবীন্দ্রনাথ চিরকাল প্রাসঙ্গিক হয়ে থেকে যাবেন, কিন্তু সেই প্রাসঙ্গিকতা থেকে আমরা কি শিখে নেব সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কাজে রবীন্দ্রনাথ প্রাসঙ্গিক নন এ কথা বলা যাবে না, বরং আমরা অপ্রাসঙ্গিক হয়ে উঠছি কিনা প্রত্যেক দিন একটু একটু করে সেটা জানা অনেক জরুরি। খুব ভালো আর সুস্থ থাকবেন সবাই। বাহ নন্দিনী, চমৎকার। তো নন্দিনী বেশ বার দুয়ে ঘুরিয়ে ফিরিয়ে রুটি মাটন কথাটা শোনালো, তো সেখানে একটু খিদেটা মনে হয় বেড়ে যাচ্ছে আমাদের। তো অনেকগুলো জরুরি কথা, অনেকগুলো ইম্পর্টেন্ট কথা নন্দিনী আমাদের বলে গেল, যে রবীন্দ্রনাথের নানান চিন্তা ভাবনার মধ্যে যে কথাটা ওনার প্রাসঙ্গিকতা নিয়ে না আমাদের প্রাসঙ্গিকতা নিয়ে, এইটাই হলো হয়তো উনি একটা নতুন পার্সপেক্টিভ, একটা নতুন ডাইমেনশনে ডিবেটে নিয়ে এলো নন্দিনী। তো নন্দিনী যে গানটার কথা বলেছে, আমি চঞ্চল হয়ে আমি সুদূরেরও পিয়াসী, এই গানটি নিয়ে রবীন্দ্রনাথের আধুনিক কালে যখন 70-এর দশকে জর্জ বিশ্বাস এই গানটি রেকর্ড করছেন, আমার বলতে ভয় লাগছে বিশ্বভারতীর একজন আমার বাঁদিকে বসে আছেন। তো বিশ্বভারতী মিউজিক বোর্ডের সঙ্গে প্রায় জেলিংস্কি এবং পুটিনের মতো যে মিসাইল এক্সচেঞ্জ হয়েছিল, এই আমি চঞ্চল হে আমি সুদূরেরও পিয়াসী। তো একবার জর্জ বিশ্বাস বেশি কথা বলতেন না, জর্জ বিশ্বাসের দু একটা কথা শোনার আমার সৌভাগ্য হয়েছিল। তো জর্জ বিশ্বাস সেখানে বলছেন, জর্জ বিশ্বাসকে একজন জিজ্ঞাসা করলেন যে আপনি গান গান না কেন, বাঙাল ডায়ালেক্ট আমার খুব ভালো আসে না। তো জর্জ বিশ্বাস তার অনুকরণীয় বাঙাল ভাষায় তিনি বললেন, কি করে গাইব বল, ওই বিশ্বভারতীর লাঠি হাতে লেঠেলগুলো তো পাহারা দিয়ে আছে, ওরা আমায় গান গাইতে দেয় না। তো এটা হলো রবীন্দ্র প্রাসঙ্গিকতা 70-এর দশকে। এই 70-এর দশক থেকে, না ওটা পরে তুমি বলবে আমি জানি তো, না 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 বিশ্বভারতীর সম্বন্ধে বিশ্ব আলোচনা হবে, তোমার সময় আসতে হবে, আস্তে আস্তে বসো বসো বসো, না একটু পরে হবে হবে হবে। রবীন্দ্রনাথ আমাদের ধৈর্য ধরতেও শিখিয়ে গেছেন, রবীন্দ্রনাথ আমাদের ধৈর্য ধরতে শিখিয়ে গেছেন। Don't have a politician's impatience in an intellectual exchange. আস্তে, ধৈর্য ধৈর্য, ধীরে ধীরে ধীরে, let the thoughts mature. আম পাকতে হবে, তবে তো তার স্বাদ হবে, ধীরে ধীরে, এত লাফালাফি করলে হবে। এখন আমাদের সঙ্গে আসছেন আমাদের এই কালহীন রেলেভেন্সকে একেবারে সমকালে উপস্থাপিত করতে অর্কপ্রভ, এসব। সবার আগে আমি ডক্টর কুণাল সরকার, তাকে অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই আমাকে এইরকম একটা বিতর্ক সভায় বলার সুযোগ করে দেওয়ার জন্য, এবং ত্রিপুরার আগরতলার সমস্ত জাতীয়তাবাদী এবং রাষ্ট্রবাদী মানুষকে। প্রথম কথা, ব্রাত্যজনের রুদ্ধ সঙ্গীতের কথা বললেন ডক্টর কুণাল সরকার। জর্জ বিশ্বাস না থাকলে ঢয়শূন্য র বলে কোনো শব্দ আছে সেটা বাঙালি জানত না। আবার এসেছে আশার আকাশ হচ্ছে। দেখুন রবীন্দ্রনাথ কতটা জনপ্রিয়, রবীন্দ্রনাথের গান জনপ্রিয়। সুখের মাঝে তোমায় দেখেছি, দুঃখে তোমায় চেয়েছি প্রাণ ভরে, এটাই রবীন্দ্রনাথ। কিন্তু গানের বাইরে কি আছে রবীন্দ্রনাথের, কি তার প্রাসঙ্গিকতা? আমাদের বৈঠকখানার ঘরে রবীন্দ্রনাথের ছবি চলে। আজকালকার দিনের আধুনিক ছেলে মেয়েদের মানি ব্যাগে 3টে ছবি দেখতে পাওয়া যায়, কার জানেন? স্বামীজি, মা, ঠাকুর। রবীন্দ্রনাথের ছবি নেই। সিস্টার নিবেদিতাকে আমাদের মতো সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিলেন যে স্বামীজি এবং ঠাকুরের মধ্যে কি পার্থক্য। সিস্টার নিবেদিতা বলেছিলেন ভারতবর্ষ বিগত 5000 বছর ধরে যা চলেছে তা দেখিয়েছেন শ্রী শ্রী রামকৃষ্ণ, আগামী 2500 বছর ধরে ভারতবর্ষ যেভাবে চলবে তার পথপ্রদর্শক স্বামী বিবেকানন্দ। রবীন্দ্রনাথ নয়। ভাবের ঘরে চুরি করেছেন। 1313 বঙ্গাব্দের 14ই অগ্রহায়ণ সুখসায়রের জমিদার গিন্নি বিমলা যখন অন্তপুর ছেড়ে বাইরে
পা রাখলো, রবীন্দ্রনাথ লিখছেন 1916 সালে সবুজ পত্রে প্রকাশিত হয়েছিল ঘরে বাইরে। নিখিলেশ তার অল্টার ইগো, সন্দীপ হচ্ছে রবীন্দ্রনাথের চোখে ভিলেন। সেই নিখিলেশ কি বলছে? কোঅপারেশন, কো এক্সিস্টেন্স, ইউনিটি অফ ম্যান, সীমানা পেরিয়ে সবার সঙ্গে এক সুরে এক ভাষায় কথা বলতে হবে। আজকে বাস্তব এটা। আপনারা যে রাজ্যে থাকেন 20 কিলোমিটার দূরে বাংলাদেশ, সেখানকার লোকজন বলছে 7 সিস্টারকে ছিনিয়ে নেব। অবসরপ্রাপ্ত সেনাকর্তা হাঁটতে পারে না, বলছে 2 দিনের মধ্যে কলকাতা দখল করে নেব। আমি কি করে সহাবস্থান করব? কি করে আমি বলবো যে কোঅপারেশন এন্ড কোএক্সিস্টেন্স? আমার ভারত মাতাকে চোখ রাঙাচ্ছে, ঘরে ঢুকে মারবো। এগ্রি? পাকিস্তান পহেলগামে নারকীয় ঘটনা ঘটলো, আমরা জবাব দিলাম অপারেশন সিন্দুর। প্রতিবেশী তো, উই ক্যানট চেঞ্জ আওয়ার নেবার। কিন্তু নেবারেরই যদি অস্তিত্ব না রাখি, করতে হবে। এখন কোঅপারেশন কো এক্সিস্টেন্সের সময় নয়। নিজেদের বাঁচতে হবে, নিজেদের সীমানা সুরক্ষিত রাখতে হবে, 140 কোটি ভারতবাসীর নিরাপত্তাকে সুরক্ষিত রাখতে হবে। এছাড়া আর কোনো কথা নেই। কাদের সঙ্গে আপনি কোঅপারেশন আর কো এক্সিস্টেন্স করবেন? যারা একটা ফেল স্টেট, রোগ স্টেট। বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্র, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাটপার একটা ক্ষমতায় আছে। যে দেশের জন্য বাংলাদেশ আজকে স্বাধীনতা লাভ করেছে সেই দেশকে টুকরো করতে চায়। আস্পর্ধা, আমাদের দিকে চোখ তুলে তাকালে চোখ গেলে দেব। ভারতবর্ষের সেনাবাহিনী এই ক্ষমতা রাখে। কোথায় আপনি? আমি শুধু ওইটাই বলবো, রবীন্দ্রনাথের ন্যাশনালিজম নিয়ে আমার পড়াশোনা করা আছে। আমি যতটুকু রবীন্দ্রনাথ পড়েছি খুব ভালোভাবে পড়েছি। তাই সেই ন্যাশনালিজমের ভাবনার সঙ্গে আজকের ভাবনা মেলে না। রবীন্দ্রনাথ জাপানের অগ্রগতি থেকে মুক্ত হয়েছিলেন, বলেছিলেন পশ্চিমকেও হার মানাতে পারে জাপান, কিন্তু জাপানের মধ্যেও তিনি আগ্রাসন বা সাম্রাজ্যবাদী আগ্রাসনের খোঁজ পেয়েছিলেন। বলছে জাপান চীনের সঙ্গে কিরকম আচরণ করছে, ফুল অফ কনফ্লিক্ট। তার গান থাকবে চিরকাল। আমার মা যখন মারা যান 2004 সালে, তার শ্রাদ্ধের সময় যে কার্ডটা করেছিলাম তাতে আমি রবীন্দ্রনাথকে উদ্ধৃত করেছিলাম, খেয়া থেকে, আমার মুখস্থ আছে। আজকে হয়েছে শান্তি, জীবনের ভুল ভ্রান্তি সব গেছে চুকে, রাত্রি দিন ধুক ধুক তরঙ্গিত দুঃখ সুখ থামি আছে বুকে, যাহা কিছু ভালো মন্দ, যাহা কিছু দ্বিধাদ্বন্দ্ব, কিছু আর নাই, বলো শান্তি, দেহ সাথে সব ক্লান্তি পুড়ে হোক ছাই। এর জন্য রবীন্দ্রনাথের কাছে যাব। ব্যক্তিগত জীবনে টানা পড়ে ঝড় ঝঞ্ঝা হলে রবীন্দ্রনাথের কাছে যাব, তার গানের মধ্যে আশ্রয়। রবীন্দ্রনাথের গান চিরকাল থাকবে, চিরকাল কালোত্তীর্ণ রবীন্দ্রনাথের গান। কিন্তু রবীন্দ্রনাথের কবিতা, রবীন্দ্রনাথের উপন্যাস, রবীন্দ্রনাথের ছোট গল্প, রবীন্দ্রনাথের প্রবন্ধ কজন পড়েছেন বলুন তো? আমি তো কিছু পড়েছি। প্রশান্ত কুমার পাল পড়া শুরু করেছিলাম, শেষ করে উঠতে পারিনি। আমার প্রতিবেশী ছিলেন রবীন্দ্র বিশেষজ্ঞ, সবাই চেনেন, কবি শঙ্খ ঘোষ। তার প্রেরণায় এবং বাবার অনুপ্রেরণায় আমার যতটুকু রবীন্দ্রনাথ পড়া। কিন্তু গান আমি এখনো শুনি। আজকে দুপুরবেলা গান শুনছিলাম জর্জ বিশ্বাসের, মেঘ বলেছে যাব যাব, রাত বলেছে যাই। ওই যে দেবারতী বললো না, বিরহ হলে বলে সবাই কেটেছে একেলা বিরহের বেলা আকাশ কুসুম চয়নে। তারপর একটা লাইন আছে, সব পথ শেষ